ওকে, তো আজকে আমরা রসায়ন 1 থেকে 5 এই অধ্যায়গুলোর সিকিউ সলভ করবো আর কি। হ্যাঁ, তো মূলত আমরা র্যান্ডম কয়েকটা টাইপ দেখে যাব, বাকি প্র্যাকটিস তোমরা নিজেরা বাসায় ভালো মতো করবে আর কি। হ্যাঁ, তো 1 নাম্বার অধ্যায় মূলত অত বিশাল কিছু নাই, আমাদের খুবই ছোটোখাটো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। খুব একটা সিকিউ আসে তাও কিন্তু না, খুব কম পরিমাণে আসে আমাদের পরীক্ষাগুলোতে। তো এখানে আমাদের আসলে বোর্ড কোয়েশ্চেন নাই। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন নাই, আমাদের কিছু স্কুলের কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি কয়েকটা জাস্ট টাইপটা দেখো তাহলেই বুঝবা। এখানে কিছু সিম্বল দেওয়া আছে আমাদেরকে। হ্যাঁ, এগুলা আমাদের সিম্বল দেওয়া আছে। তো এখানে আগুনের শিখার ভিতরে একটা গাছ, এখানে ট্রিপল চিহ্ন বলা হয়, এখানে হচ্ছে বৃত্তের উপরে আগুনের শিখা। হ্যাঁ, তো এগুলো আমাদের বইয়ে আছে কিন্তু। তো সুডা এসের সংকেত এগুলা পড়বা, সুডা এসের সংকেত কি। সোডা এসের সংকেত কি লিখতে বলছে। সোডা এসের সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট। এরপরে এগুলো পড়বা, কগুলো পড়বা। কোন চিহ্নটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অ্যারোসলের জন্য প্রযোজ্য, এগুলো আমাদের বই একটা চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে একটু ভালো মতো পড়বা। এখানে চিত্র 4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা হচ্ছে আমাদের জারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা জারক পদার্থ, তাই না? তো জারক এবং উদ্বায়ী পদার্থের জন্য আমাদের এই পদার্থগুলো, এই সিম্বলটা ইউজ করা হয়। তো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আমাদের চিত্র 4, এবং এই যে এটা একটা জারক পদার্থ বলাই আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারক পদার্থ, কারণ এটা অম্লীয় মাধ্যমে জারণ অবস্থা থেকে বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন তৈরি হয়। তো এগুলা বড় মানে এইচএসসিতে গেলে পড়বে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কেন আসলে জারক পদার্থ, এখান থেকে আমরা আলটিমেটলি ম্যাঙ্গানিজ 2+ আয়ন পাই। এটা অম্লীয় মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড মাধ্যমে যখন এটা আমাদের থাকে বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন পাই, যেটা আলটিমেটলি আমাদের জারণ বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে আর কি। তো অ্যারোসল আমরা জানি একটা তোমার এটা কেমন, এটা জলে। হ্যাঁ, এটা জলে। তো এই যে 2 নং চিত্রের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। তো 2 নং চিত্রে আমাদের আগুনের শিখার ভিতরে গাছ বা এরকম টাইপ চিহ্নের ভিতরে আমরা অ্যারোসলকে রাখতে পারি। তো মূলত এটা আলাদা ভাগ আছে। হ্যাঁ, আলাদা ভাগ আছে। আমার ওই যে একটা বইয়ের চিত্র আছে পুরোপুরি, ওই চিত্রটা তোমরা পুরোপুরি মুখস্থ করবা, এবং এগুলোর কিছু নামও আছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো এইগুলো আমাদের উদ্দীপকের 2 নং চিত্র অ্যারোসলের জন্য প্রযোজ্য। 2 নং চিত্রটি দাহ্য পদার্থ। হ্যাঁ, দাহ্য, এটাই বলতে চাচ্ছিলাম, এটা একটা দাহ্য পদার্থ মানে জলে আর কি, দাহ্য। অ্যারোসল একটা দাহ্য পদার্থ, এতে সহজে আগুন ধরতে পারে, ইহা বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তাই 2 নং পদার্থের জন্য 2 নং চিত্রটি অ্যারোসলের জন্য প্রযোজ্য হবে। এরপরে আমাদের বলা হচ্ছে 1 এবং 3 নংয়ের চিত্রগুলো থাকলে সংরক্ষণের পূর্বে কী কী ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে। 1 এবং 3 নং, তাহলে 1 এবং 3 নং, 3 নং তো বুঝতে পারছো যেটা আমাদের ট্রিপল চিহ্ন বোঝাচ্ছে। আর মানে 1 এবং 2 নং মূলত আমাদের উভয় স্বাস্থ্য ঝুঁকির যে সংকেত, এই যে একটা মানুষ দেওয়া আছে, মানুষের ভিতরে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের স্বাস্থ্য বা হেলথকে এটা আইডেন্টিফাই করতেছে। আর ট্রিপল চিহ্ন মূলত আমাদের তেজস্ক্রিয় রশ্মিকে এই করে, এটা মানে তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা রশ্মি যখন নিঃসৃত হয়, এগুলো তেজস্ক্রিয় তার নির্দেশ করে। এই তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় পদার্থের সতর্কতার জন্য আমরা এই ট্রিপল চিহ্নটা ইউজ করি। তো এখানে বলা হয়েছে 1 এবং 3 নং চিত্রতে যথাক্রমে স্বাস্থ্যঝুঁকির সংকেত, তাহলে 1 নং চিত্র হচ্ছে স্বাস্থ্যঝুঁকির সংকেত, 2 নং চিত্র হলো তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে নির্দেশ করে। তো এই যে স্বাস্থ্যঝুঁকির সংকেতে কী কী দরকার, সাধারণের বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করা, বাইরের সময় হাতে দস্তানা, চোখে নিরাপদ চশমা এবং নাকে মুখে মাস্ক ব্যবহার করা, পরীক্ষণ শেষে পরীক্ষণের মিশ্রণ সংগ্রহ ও যথাযথ পরিশোধন করা। এরপর তেজস্ক্রিয় রশ্মি বের হতে না পারে একদম এরকম ধরনের পুরু এবং বিশেষ পাত্রে রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ করা। এই যে আলফা বিটা গামা রশ্মি নিঃসৃত হয় না তেজস্ক্রিয় রশ্মি হিসেবে, তো এগুলো যাতে আমাদের এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে এগুলো পরিবেশের বাইরে ছড়িয়ে না যায়। কাজ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা, উপযুক্ত পোশাক অ্যাপ্রন বা ল্যাবরেটরিতে যেগুলো ইউজ করা হয় এগুলো পরা, চোখে বিশেষ ধরনের চশমা পরা, গগলস বলা হয় এটাকে, চোখে বিশেষ ধরনের চশমাটা পরতে হয়। এরপরে 2 নম্বর দেখো, এগুলো মূলত স্কুলের কোয়েশ্চেন। হ্যাঁ, 2 নম্বরে একটা দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে পানি আছে লিকুইড বা তরল আকারে, এখানে সূর্যালো ক্লোরোফিল বিক্রিয়া করে X+Y এবং তাপশক্তি থাকবে, তাপশক্তি এখানে বিমুক্ত হবে। তো
বিক্রিয়াটা উদ্ভিদ কোষে সংঘটিত হয়, তাহলে এটা প্লান্ট সেলে সংঘটিত হবে এবং এক্স এর আণবিক ভর ওয়াই অপেক্ষা অনেক বেশি। এই যে এক্স এর আণবিক ভর ওয়াই অপেক্ষা অনেক বেশি। উদ্ভিদ বিক্রিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা অপরিহার্য। উদ্ভিদ বিক্রিয়াটা তাহলে যদি ফিল আপ করো তাহলে আমরা কি কি পাচ্ছি? এই যে আমাদের 6 কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি এটা সমান্তরিত করো তাহলে এরকম পাবা। এই যে আমরা সমান্তরিত করে 6 কার্বন ডাইঅক্সাইড বানানোর পানির সাথে সূর্যালোক এবং ক্লোরিন বিক্রিয়া করে আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ, অক্সিজেন এবং তাপশক্তি উৎপন্ন করে। এই সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস প্রক্রিয়া রিঅ্যাকশন আর কি। তো এখানে আমরা তাপশক্তি দেখলাম। এই যে তাপশক্তি যেটা আমাদেরকে এখানে দেওয়া আছে, এই যে তাপশক্তি। তো এই বিক্রিয়াটা কি বললো যে ভারসাম্য রক্ষা অপরিহার্য। তাহলে এটা তো জানোই সালোক সংশ্লেষণ কেন দরকার হয়, ছোটো বাচ্চাকালের পড়া কখনো আসবে না তোমাদের। আমরা জানি আমাদের উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশ থেকে, আবার পরিবেশ অক্সিজেন দান করে, তাই না? এরপরে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন এক্স যৌগ রাসায়নিক শক্তি সঞ্চিত রয়েছে। উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন এক্স যৌগ রাসায়নিক শক্তি সঞ্চিত রয়েছে। এক্স যৌগ কি? গ্লুকোজ। তো গ্লুকোজে রাসায়নিক শক্তি সংরক্ষণ রয়েছে, এটা আমাদের বের করতে হবে। তো এক্স যৌগটা হচ্ছে গ্লুকোজ এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ স্থিতিশক্তির রূপে সঞ্চয় থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষ আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। যখন প্রাণী সঞ্চিত গ্লুকোজ খাদ্যরূপে গ্রহণ করে তখন প্রাণী কোষে দহন বিক্রিয়া ঘটে। ওই যে আমরা জানি এরপরে শ্বসন প্রক্রিয়া হবে না, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পরে কী হয়? শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ তৈরি করে। শ্বসন প্রক্রিয়ায় ওই গ্লুকোজটাকে সে ইউজ করবে, ওই গ্লুকোজটাকে ইউজ করে সে আলটিমেটলি এটিপি তৈরি করবে, যেটা সে শক্তি হিসেবে ব্যবহার করবে। তাহলে এটা আমরা দহন প্রক্রিয়া পড়তেছি আর কি এখানে। এই যে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড, পানি এবং প্লাস শক্তি উৎপন্ন করবে, যে শক্তি বা এটিপি, এখানে এটিপি তৈরি হবে। এই এটিপি ইউজ করে আলটিমেটলি সে নিজের যে শারীরবৃত্তীয় কাজ, ফিজিওলজিক্যাল প্রসেস, এই চাহিদাগুলো মেটাবে। তো এরকমভাবে ছোটোখাটো কোয়েশ্চেন তোমরা থাকবা, সিম্বল বলো বা বিভিন্ন সংকেত দিয়ে বলো, এগুলো একটু পড়ে নিবা। অত আহামরি গুরুত্বপূর্ণ না বা পড়তে হবে মানে অত জটিল কিছু না। 2 নম্বর অধ্যায়টা অনেকটা সেম আমাদের পদার্থের অবস্থা। তো স্টেট অফ ম্যাটার, এই জায়গায় আমাদের বোর্ড আসে, কিছু কোয়েশ্চেন আসে, এই চিত্র দিয়ে অনেক কোয়েশ্চেন আসে দেখা যায়। দেখো আমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্ক সালফেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং এক্সট্রা যৌগ তৈরি করলো। জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। জিঙ্ক সালফেট এবং ওয়াই এবং পানি তৈরি করলো। ওই সৃজনশীল দুইটা একটু দেখেন তো। সৃজনশীল 2 কত, কোন অধ্যায়? স্যার দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ আমি 1 নাম্বার দেখাচ্ছি আগে। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 নং বিক্রিয়া বিজারণ বিক্রিয়া প্রক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে এগুলো আমাদের এই অধ্যায়ে যদিও না, তারপরেও আমাদের যেহেতু বোর্ডে আসছে এগুলো মিলায়া দেয় আর কি। তো প্রসেসটা টোটাল ফিল আপ করবা যে জারণ প্রক্রিয়ার প্রসেসটা কি, বিজারণ বিক্রিয়া কি। জিঙ্ক সালফিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে এটাতে কিছু নাই, এখানে জিঙ্ক সালফেট হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক সালফেট তৈরি করবে এবং হাইড্রোজেন এখানে থাকবে আলাদা করে। তাহলে এক্স যৌগটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন। এরপরে বিক্রিয়াটা আয়নিক রূপ। এখানে যদি তুমি আমাদের যে সালফেট, এই সালফেটটা হচ্ছে মূলত স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। এই সালফেটটা কি? এটা হচ্ছে দর্শক আয়ন। এটার কোনো তোমার জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, এই জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। জারণ তাইলে তার মানে জারণ মান যেহেতু দর্শক দেখে এই শুধুমাত্র দেখবে, তাহলে এটা জারণ মানের যেহেতু কোনো বিক্রিয়া হয় না, এটা ছাড়া যদি আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি তাহলে এভাবে হবে। এখানে জিঙ্ক থাকবে, এই যে এখানে সালফিউরিক অ্যাসিডকে আমরা জানি হাইড্রোজেন 2+ আছে, 2 মানে সালফিউরিক 2 মানে বাদ দাও, তাহলে শুধুমাত্র হাইড্রোজেন 2+টা থাকবে বা হাইড্রোজেন প্লাসটা থাকবে। এরপর জিঙ্ক সালফেটের মধ্যে সালফেটটা বাদ দিলে জিঙ্ক 2+টা থাকবে, আর এইদিকে শুধুমাত্র হাইড্রোজেন তো আছেই। এখন আমরা জারণ বিজারণ প্রসেসটা একটু টোটাল করবা, বিক্রিয়া যে কী বলে মানে এক্সপ্লেন করবা। তাহলে এখানে দেখো এই জিঙ্ক থেকে কী তৈরি হলো, এখানে এই জিঙ্ক থেকে কী তৈরি হলো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হলো। জিঙ্ক থেকে যদি অধ্যায়গুলো এখনো পড়া নেই, ষষ্ঠ না সপ্তম অধ্যায়, এগুলো সপ্তম অধ্যায় মোস্ট অফলি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কীভাবে তৈরি হয় দেখি না। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, বোর্ড কোয়েশ্চেন তো দিতে পারে, মানে আমিও দিতে পারি। জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক 2+ পরিণত হয়।
জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, যেটা আমরা জারণ মানে ছাড়ন মানে তাহলে আমাদের এক্ষেত্রে এটা জারণ প্রক্রিয়া সংঘটিত হলো, তাহলে এটা জারিত হলো। এরপরে এই যে এই সালফিউরিক অ্যাসিড এই হাইড্রোজেনটা আমাদের 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, এই হাইড্রোজেনটা 2টা ইলেকট্রন গ্রহণ করে সে এই যে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, এই যে হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো, তার এটা বিজারণ প্রক্রিয়া, তাহলে বিজারিত হয়েছে। এই যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে জারিত হয়, অপরদিকে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনটা আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। জারণ বিজারণ প্রক্রিয়া বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয়। এই যে এই ইলেকট্রন গ্রহণ যে করেছে এখানে হাইড্রোজেনটা, এটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিডের এখানে আমাদের হাইড্রোজেন জারণ সংখ্যা +1, এই দিকে +1 এবং এই আমাদের হাইড্রোজেন আমাদের কিছু নয় মানে কি একক মৌলের জারণ সংখ্যা কত 0, মুক্ত মৌলের জারণ সংখ্যা কত 0, তাহলে এখানে এটা হবে 0। তো এখানে +1 থেকে কি হয়েছে, +1 থেকে 0 হয়েছে। তো আমরা জানি জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা কি জারণ মানে, আচ্ছা এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে +1 থেকে কি হয়েছে, +1 থেকে 0 হয়েছে। +1 মানে কি, এর মাঝে একটা ইলেকট্রন বাড়তি আছে। +1 মানে কি, এর মাঝে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? +1 মানে কি, এর মাঝে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, মানে সে একটা ইলেকট্রন কাউকে দান করে দিছে, এরপরে সে তার মাঝে ঘাটতি তৈরি হয়েছে। 0 মানে কি, তার কাছে ইলেকট্রন বেশিও নাই কমও নাই, তার মানে এই যে ইলেকট্রন গ্রহণ করেছে সে, তার মাঝে একটা ইলেকট্রন কম ছিল +1-এ, বাট এখন সে 0 হয়ে গেছে, তার মানে কোনো বেশিও নাই কমও নাই, তার মানে যেটা কম ছিল এটা ফিল আপ হয়ে গেছে, এবং এটা তার মানে বোঝা যাচ্ছে এটা ইলেকট্রন গ্রহণ করেছে, এটাই। তাহলে এখানে +1 ছিল, এখানে জারণ সংখ্যা 0 ছিল, অর্থাৎ সংখ্যা অনুসারে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে বিজারিত হয়েছে, তাই এখানে মূলত আমাদের সালফিউরিক অ্যাসিড বিজারণ সংঘটিত হয়েছে, এটাই। এরপরে এক্স এবং ওয়াই দুটি গ্যাসের মধ্যে ব্যাপনের হার তুলনা করে, এটা আসতে পারে ব্যাপন তোমাদের এদের সাথে রিলেটেড। এক্স এবং ওয়াইকে আগে তোমাকে বের করতে হবে। তাহলে এক্স হচ্ছে তুমি বুঝতে পারছো হাইড্রোজেন গ্যাস, এবং ওয়াই হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস। এই বিক্রিয়াগুলো একদম মানে করার ইয়েতে থাকতে হবে। সৌরভ এমন একটা প্রবলেম দিছিলা, ব্যাপন হার কোনটার বেশি হবে, তো এগুলো খুবই স্বাভাবিক আসলে। ব্যাপন হার মানে কি, ব্যাপন মানে হচ্ছে আমাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যখন দ্রব পাস হয়, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যখন কোনো দ্রবের পাস হয়, তখনই আমরা তাকে বলি ব্যাপন প্রক্রিয়া, তাই না? তো এই যে স্বাভাবিক, যখন আমাদের কোনো কিছুর ভর বেশি হবে, তার মানে তার ব্যাপন হার আমাদের কম হবে। যখন কোনো কিছুর ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে। মনে করো তুমি একজনের ওজন হচ্ছে 100 কেজি, একজনের ওজন হচ্ছে 100 কেজি, আরেকজনের ওজন হচ্ছে 50 কেজি, তাহলে কে বেশি দৌড়াইতে পারবে? নিশ্চয়ই 50 কেজিওয়ালা। 50 কেজি যার ওজন কম সে বেশি দৌড়াইতে পারবে, যার ওজন বেশি সে কম দৌড়াইতে পারবে, এটা তো স্বাভাবিক। তো যার আণবিক ভর বেশি সে কম ব্যাপিত হবে, যার আণবিক ভর কম সে বেশি ব্যাপিত হবে। তার মানে এটা ডিপেন্ড করবে আণবিক ভরের উপরে। যার ভর কম সে বেশি ব্যাপিত হবে, যার ভর বেশি তার তুলনায়। তো এই যে জিঙ্ক সালফেট, তাহলে এখানে আণবিক ভর, তাহলে এক্স ওয়াই গ্যাস আগে যাচাই করে, এক্স হলো হাইড্রোজেন গ্যাস, ওয়াই হলো সালফার ডাইঅক্সাইড গ্যাস। এরপরে তাদের আণবিক ভরটা বের করে। এই যে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হলো 2, এবং সালফার ডাইঅক্সাইড সালফার আমরা জানি 32 হয়, অক্সিজেন হলো 16 × 32 64। তাহলে সালফার ডাইঅক্সাইড আণবিক ভর কত হয়? 66। এরপরে হাইড্রোজেন গ্যাস হচ্ছে 2 আর এটা হচ্ছে 66, তার মানে কে আগে দৌড়াবে? হাইড্রোজেন গ্যাস আগে দৌড়াবে না, তা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অনেক বেশি হবে সালফার ডাইঅক্সাইডের তুলনায়, এটাই। দুটো গ্যাসের ব্যাপনের হার তাদের আণবিক ভরের উপর নির্ভরশীল। আমরা জানি আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ব্যাপন হার হ্রাস পায়, মানে যার ভর কম সে ব্যাপিত হয় বেশি, এটাই। 2 নম্বর চিত্রটা একটু বুঝে নাও, এটা অনেক বেশি আমাদের দেয় পরীক্ষাতে দিতে দেখা যায় আর কি। হ্যাঁ, চিত্রটা বুঝলে তোমরা বুঝে যাবে আসলে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড একটা টেম্পারেচার, -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আমাদের কোনো বস্তুতে এদিকে হচ্ছে সময় যাচ্ছে, হ্যাঁ সময় যাচ্ছে, আর তুমি তাপ দিচ্ছ, মনে করো তুমি তাপ দিচ্ছ। এই যে এটা হচ্ছে আমাদের একটা চুলা, এই চুলার উপরে তুমি পানি রেখে এটা এখানে তাপ দিচ্ছ, এখানে পানি আছে, তুমি এখানে তাপ দিচ্ছ। তো এখন আমাদের এখানে মনে করো -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ রেখেছো, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ রেখেছো। যখনই তুমি তাপ দেওয়া শুরু করছো, যখন তাপ কিন্তু এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাণটা। তুমি যখন এখানে এই যে সময়ের সাথে সাথে তুমি তাপ দেওয়া শুরু করছো, খেয়াল করে এই যে সময়ের সাথে তুমি তাপ দেওয়া শুরু করছো, এই যে তাপমাত্রাটা বেড়ে গেছে, এই যে তাপমাত্রাটা এতটুকু সময়ে তাপমাত্রা এতটুকু বাড়লো, এই যে এতটুকু বাড়ার পরে তাপমাত্রা কতটা গিয়ে পৌঁছালো? জিরোতে গিয়ে পৌঁছালো। এরপরে যে ফ্ল্যাট পোরশনটা দেখতে পাচ্ছ, যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে তুমি এদিকে সময় গেছে, ফ্ল্যাট পোরশনে কিন্তু দেখো এই পাশে আসছে, তার
তার মানে এদিকে সময় গেছে, বাট তাপমাত্রাটা বাড়ে নাই, তাপমাত্রাটা স্থির যে শূন্যতে আটকে গেছে, তাপমাত্রাটা হচ্ছে স্থির, তাপমাত্রাটা হচ্ছে স্থির, এদিকে শূন্যতে আটকে গেছে। এখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তার মানে জিরো, এই যে তুমি এত এই বিন্দুতে ছিল জিরো, এই বিন্দুতে এসে কত ছিল, জিরো ছিল আমাদের তাপমাত্রা। এক্ষেত্রে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তবে কি পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। ক্ষেত্রে কিসের পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। এই যে এখানে ছিল সে আমাদের বরফ, এই জায়গায় ছিল সে বরফ, এই বিন্দুতে চলে আসে সে হয়ে গেছে পানি বা তরল, এই বিন্দুতে হয়ে গেছে সে পানি বা তরল, ঠিক আছে। তো এক বিন্দু, এই ক্ষেত্রে আমাদের এটা কি, এটা হচ্ছে বরফ গলনের জন্য সুস্থ তাপ। এই কতটুকু তাপ দেওয়ার পরে এই কাজটা হলো, এটাকে বলা হচ্ছে বরফ গলনের জন্য সুস্থ তাপ। বরফ গলনের জন্য, বরফ গলনের সুস্থ তাপ, বরফ গলনের জন্য সুস্থ তাপ। তাহলে এই যে এটাই বোঝাচ্ছে, আর কিছুই না এই জায়গাটাতে। তাহলে আরেকবার বলি, এই জায়গায় আমাদের প্রথম যে বিন্দুটা আছে, এই যে এই জায়গায় প্রথম আমাদের এই যে এখানে বোঝাচ্ছে যে এটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি তাপমাত্রার বরফ আছে। যখনই তুমি তাপ দেওয়া শুরু করলে তাপমাত্রা বাড়ে, জিরোতে পৌঁছালো, -20 থেকে কততে পৌঁছালো, জিরোতে। বাট এক সময় গিয়ে এই বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত তুমি তাপ দিতে থাকলা, বাট এখানে তাপ দিতে থাকলা সময়ের সাথে সাথে, কিন্তু তাপমাত্রা বাড়লো না। তাহলে তাপমাত্রাটা কি হলো, এই যে তাপমাত্রাটা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলো। অবস্থা মানে কি, এটা ছিল কঠিন বা বরফ অবস্থায়, এটাকে তৈরি করলো কিসে, পানিতে তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয় নাই, হয়েছে অবস্থার পরিবর্তন। এবং এখানে যতটুকু তাপ লাগলো, এই তাপটাকে আমরা বলি বরফ গলনের জন্য সুস্থ তাপ। এরপরে যখন সি বিন্দুতে পৌঁছালো, আবার তুমি তাপ দিতে থাকলা, এটা একদম আবার তাপমাত্রা বাড়তে 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 100 থেকে পৌঁছালো। এই যে ডি বিন্দুতে পৌঁছাতে মানে 100তে পৌঁছালো, এতটুকু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দেশ করতেছে, এবং এতটুকু 100 তাপমাত্রা নির্দেশ করতেছে। তার মানে এতটুকুতে কিসের পরিবর্তন হলো, এতটুকুতে তাপমাত্রার পরিবর্তন হলো, এতটুকুতে কিসের পরিবর্তন, তাপমাত্রার। এবং সি বিন্দুতে কি ছিল, সি বিন্দুতে পানি ছিল, যেটা টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ডি বিন্দুতে এটা পানি, তবে এটার তাপমাত্রা কত হয়ে গেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হয়ে গেছে। তাহলে বি বিন্দুতে যেটা ছিল সেটাও ছিল পানি, তবে টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। সি বিন্দুতে যেটা, ডি বিন্দুতে যেটা আছে সেটাও পানি, তবে টেম্পারেচার হয়ে গেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস টেম্পারেচার। তার মানে এই যে সিডি পর্যন্ত আমাদের কিসের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। সিডি পর্যন্ত কিসের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এখানে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সি বিন্দুতেও ছিল পানি, ডি বিন্দুতেও ছিল পানি, তবে সি বিন্দুতে তাপমাত্রা ছিল 0, ডি বিন্দুতে হয়ে গেছে সেটা 100। এরপরে ডি বিন্দুতে যাওয়ার পর তুমি আবার তাপ দেওয়া শুরু করলা, বাট লক্ষ্য করলা যে তাপমাত্রা আর বাড়তেছে না, একদম ফ্ল্যাট একটা পোর্শন। এই যে সময় যাচ্ছে, বাট তোমার তাপমাত্রা কোনো বাড়তেছে না। আবার তুমি তাপমাত্রা স্থির দেখলা, এখানে তাপমাত্রা কোনো বাড়তেছে না। তাহলে এখানে হইলটা কি, এখানে ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এখানে ছিল 100 ডিগ্রি তাপমাত্রার পানি, এই বিন্দুতে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, তবে এই জায়গায় অবস্থার পরিবর্তন হয়ে যাবে। এই জায়গায় কিসের পরিবর্তন হবে, এই জায়গায় অবস্থার পরিবর্তন হবে। এই জায়গায় কিসের পরিবর্তন হবে, এই জায়গায় অবস্থার পরিবর্তন হবে। এবং অবস্থার পরিবর্তনে আমাদের এই জায়গায় ছিল পানি, ডি বিন্দুতে ছিল পানি, এই বিন্দুতে এসে হয়ে যাবে সেটা বাষ্প, এই বিন্দুতে এসে হয়ে যাবে সেটা বাষ্প বা গ্যাস। তাহলে এই বিন্দুতে ছিল সেটা পানি, এই বিন্দুতে হয়ে যাবে সেটা বাষ্প। এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, এবং এটাকে বলি আমরা বরফ যে যে বাষ্পীভূত হওয়ার জন্য যে সুস্থ তাপ, হ্যাঁ, বরফ বাষ্পীভূত হওয়ার জন্য যে সুস্থ তাপ, এই টেম্পারেচারটা, এই তাপের পরিমাণটা আমরা এই জায়গাটা থেকে বের করি, ঠিক আছে। এরপর এই বিন্দুতে যখন আবার টেম্পারেচার বাড়াতে থাকবা, তুমি আবার আমাদের এই বিন্দুতে যখন তুমি আবার সময়ের সাথে তাপ দিতে থাকবা, আমাদের টেম্পারেচার আবার বাড়তে থাকবে। এভাবে করে আমাদের আসলে কাজটা সম্পন্ন হয়, বুঝে গেছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমাদের যে আমাদের ফিজিক্সে একটা ম্যাথ আসে যে এখানে কোন জায়গায় কতটুকু টেম্পারেচার পড়ে, তো তোমাকে এগুলো এক্সপ্লেন করতে হবে এখনই। এই যে আমাদের পরবর্তী ম্যাথে দেখবে এগুলো এক্সপ্লেন করতে হয়েছে, আমি এখানে কিন্তু বলে দিলাম। তাহলে এই যে এতটুকু পর্যন্ত একটা তাপমাত্রা বাড়ছে, অবস্থার পরিবর্তন হয় নাই। ভিসি পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয় নাই। অবস্থা কী হয়েছে, বরফ থেকে হয়েছে পানি, কঠিন থেকে তরল। এই সি থেকে ডি পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হয়েছে 0 থেকে 100, তবে অবস্থার পরিবর্তন হয় না। এখানেও পানি ছিল, এখানেও পানি ছিল। ডি থেকে এই পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে ছিল পানি, এখানে ছিল বরফ। এখন আমাদের সূত্র আছে যে তোমার কোন জায়গায় কতটুকু তাপের পরিবর্তন হবে, এগুলো আমরা ফিজিক্সে মেলে তো আলোচনা করি আর কি, হ্যাঁ।
তো একটা বিষয় মাথায় রাখবা, আমরা প্রেসার কুকারে রান্না করি না। প্রেসার কুকারে আসলে মানে কি এমন হয় যে এখানে তোমার অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়। অনেক তাড়াতাড়ি রান্না হওয়ার কারণটা কি আসলে? অনেক তাড়াতাড়ি যে রান্না হয়, এই রান্না হওয়ার কারণটা কি? মনে করো তুমি একটা নর্মাল চুলায় রান্না করতেছো, নর্মাল চুলায় রান্না করতেছো। নর্মাল চুলায় রান্না করার পরে তোমার এই জায়গায় মনে করো তুমি পানি দিলা। এই পানি দেওয়ার টেম্পারেচার হলো মানে পানি তুমি দিলা, পানিটা মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। এটা বাড়তে 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 100 ডিগ্রিতে পৌঁছাইলো। 100 ডিগ্রিতে পৌঁছানোর পরে তুমি অনেকক্ষণ তাপ দিতে থাকবে এখানে। তোমার গ্যাসের যে গ্যাস শেষ হবে, তোমার এখানে অনেকক্ষণ তাপ দিতে থাকবে। সময় কিন্তু এদিকে যাবে, সময় অনেকক্ষণ যাবে। এখান থেকে দেখো এতটুকু অনেক সময় না, এখান থেকে এতটুকু অনেক সময় না। এই যে মনে করো এই যে ডি থেকে এই বিন্দুতে এখানে কিন্তু অনেক সময় গেছে, বাট তাপমাত্রা কিন্তু 100তেই আছে। তাপমাত্রা কিন্তু কিসে আছে? তাপমাত্রা 100তে আছে, তাপমাত্রা কিন্তু বাড়ে নাই। তার মানে আমরা যদি কোনোভাবে এই যে এই সময়টাকে কমিয়ে আনতে পারি, আমাদের জন্য সেটা ভালো হবে না? তাহলে কীভাবে? মনে করো এই জায়গায় তুমি এই যে তাপমাত্রা দিতে থাকলে 100তে তুমি তাপ দিচ্ছ কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। বিষয়টা কেমন? আমাদের জন্য অনেকটা অপচয়ের মতো। আমাদের যেমন গ্যাসের অপচয় হচ্ছে, সেমভাবে আমাদের সময়েরও অপচয় হচ্ছে। তো এটাকে কমিয়ে আনার জন্য আমরা কি করি? আমরা একটা, এগুলো যদিও আরেকটু ইয়েতে এইচএসসিতে গেলে পড়বা, আমরা চাপের একটা মাত্রা ইউজ করি। চাপ বা প্রেশার। এখানে যদি আমাদের কিছু ল আছে, চার্লসের ল বলো, বয়েলসের ল বলো, এই যে চার্লস বয়েলসের ল ইউজ করে আমরা এই জায়গায় কী করি? এই জায়গায় যে তোমার যে চাপ, এই চাপটাকে বাড়াই আমরা। এইটাকে একদম তুমি যদি বদ্ধ করে ফেলতে পারো এটা, এই পাত্রটা, তাহলে এখানে চাপ বেড়ে যাবে। এই চাপ বেড়ে যাওয়ার কারণে এখানে যে আমাদের মনে করো বরফ গলনের জন্য সুপ্ত তাপ, এখানে বাষ্পীভবনের জন্য যে সুপ্ত তাপ, এই বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপের পরিমাণটা কমে আসে। বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপের পরিমাণটা কমে আসলে এই যে মনে করো এখানে মনে করো আগে সময় লাগতো 5 মিনিট, এই সময়টা এখন মনে করো এটা যেহেতু তুমি এখানে চাপ বাড়াই দিছো, চাপ বেড়ে গেছে, এই বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপ কমে হয়ে যাওয়া মনে করো 2 মিনিট। ফলে তোমার এই খুব দ্রুত এখানে 100 থেকে, এখানে আমাদের পানিটা বা বাষ্পটা এখানে 100 থেকে এই যে তোমার এই যে বাষ্পে পৌঁছাবে, পানি থেকে বাষ্পে পৌঁছে যাবে, এরপরে আবার টেম্পারেচার বাড়তে থাকবে। টেম্পারেচার বাড়লেই তুমি এখানে মাংস দাও বা যেটা বলে, এটা যখন তার বয়লিং পয়েন্টে পৌঁছাবে তখন সেটা সিদ্ধ হওয়া শুরু করবে। মনে করো মাংস দিলাম, মাংসের বয়লিং পয়েন্ট হচ্ছে মনে করো 200 ডিগ্রি তাপমাত্রা, তাহলে খুব সহজে খুব দ্রুত 200তে পৌঁছে যাবে আমাদের টেম্পারেচারটা। এই ক্ষেত্রে যখন তুমি প্রেসার কুকার ইউজ করবা, বা যখন তুমি আলাদা পাত্রে এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠাইতে যাবে, তোমাকে অনেক সময় লাগবে। কারণ তোমার এখানে এই যে বাষ্পের জন্য যে সুপ্ত তাপ, এটা অনেক বেশি, এই স্বাভাবিকের ক্ষেত্রে অনেক বেশি, অনেক সময় তোমাকে নিতে হবে তাপমাত্রাটা বাড়ানোর জন্য। বাট যখন তুমি প্রেসার কুকার ইউজ করবা, এই যে এই সময়টা যেহেতু কমে আসবে, তোমার এই 200 ডিগ্রি তাপমাত্রাটা খুব সহজে বা খুব কম সময়ের মধ্যে উঠে যাবে, ফলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে বেশি। এটাই হচ্ছে আমরা প্রেসার কুকার ইউজ করি আর কি। আমাদের প্রেসার কুকারে এই নীতিটা ইউজ করা হয়। আচ্ছা, তো এটা গেল। এরপরে এখানে আশা করি বুঝে যাবে এরপরে ইয়েগুলা। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের লেখচিত্রে কোন অংশে, উদ্দীপকের লেখচিত্রে কোন অংশে পদার্থের স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে? স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে। স্ফুটনাঙ্ক মানে কি? যে তাপমাত্রা সে তোমার ফুটা শুরু করবে, তাহলে 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে না, ডিই অংশ, এই যে এই ডিই অংশটা আমাদের স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে। ডিই অংশটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে, যে তাপমাত্রায় সে ফুটা শুরু করলো, এটাই তো না? তাহলে এই ডি অংশ বোঝাচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, ডি বোঝাচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। এরপরে তাহলে এগুলো বিস্তারিত বলবো আর কি এখন, কেন স্ফুটনাঙ্ক। কারণ আমরা জানি পানির তাপমাত্রা বৃদ্ধি করলে সাথে সাথে চাপও বৃদ্ধি পায়, তখন এই তাপমাত্রা পড়লে তখন পানির চাপ এবং বায়ুমণ্ডলের চাপের সমান হয়, তখন পানি পড়তে শুরু করে। তাই একচুয়ালি তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলা হয়। তাপমাত্রা পৌঁছানোর পরে তাপ প্রয়োগ করলে সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় না, কারণ এর হলো পানির তাপমাত্রা তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়। এই যে তুমি যখন তাপ প্রয়োগ করবে, এক সময় গিয়ে দেখবে তাপমাত্রা বাড়তেছে না, ওই যে তখন সে অবস্থার পরিবর্তন করবে, তখন সে এই যে পানির তাপমাত্রা তরল অবস্থা থেকে সে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে। তরল অবস্থায় তরল পানিতে অণুসমূহ বাষ্পীয় অবস্থা হতে অধিক কাছাকাছি থাকে। হ্যাঁ, তখন পানিকে বাষ্পে পরিণত করতে গেলে পানির অণুসমূহ পরস্পর থেকে দূরে সরাতে হলে আন্তঃআণবিক শক্তির বিপক্ষে কাজ করতে হয়। আন্তঃআণবিক শক্তি ভাঙতে হলে আমাদের প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যাকে আমরা তাপশক্তি বলি, এবং তাপশক্তিটা আমরা মূলত দিচ্ছি। এভাবে আর কি, এভাবে এক্সপ্লেন করবা। এরপরে কোয়েশ্চেনটা কি? উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশের তাৎপর্য। তাহলে এই যে আমি যেটা বললাম এতক্ষণ, এটাই বিভিন্ন অংশের তাৎপর্য। তাহলে তোমাকে স্পেসিফিক অংশ নিয়ে বলতে হবে যে এখানে এবি অংশ দ্বারা কী বুঝছো, বিসি অংশ দ্বারা কী বুঝছো, সিডি অংশ দ্বারা কী বুঝছো, ডিই অংশ দ্বারা কী বুঝছো, ইএফ অংশ দ্বারা কী বুঝছো, স্পেসিফিকলি প্রত্যেকটা অংশ নিয়ে বলতে হবে। এবি অংশ মানে কি? এখানে -20 থেকে 0 পর্যন্ত ছিল, তার মানে এখানে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয় না। -20 থেকে 0 বি পর্যন্ত হয়েছে, এখানে ছিল -20 ডিগ্রি তাপমাত্রার বরফ, এখানে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ। এরপর বিসি অংশে কী হয়েছে? বিসি অংশে হয়েছে আমাদের অবস্থার পরিবর্তন এক্ষেত্রে। তাহলে এটাকে আমরা কি বলি? বরফ গলনের জন্য যে সুস্থ তাপ, এখানে যতটুকু তাপ দেওয়া হয়েছে এটাকে বরফ গলনের সুস্থ তাপ বলে, এবং এটার জন্য
সূত্র হচ্ছে ml_f এবং এটার জন্য সূত্র হচ্ছে ml_v। যদি আসলে এগুলো এখন নাই তোমাদের মানে সামনের ফিজিক্সে মনে হয় কোনো একটা অধ্যায় আছে। আচ্ছা বিসি দেন এই সিডি অংশ কি? সিডি অংশ হচ্ছে আমাদের এখানে কতটুকু তাপমাত্রা দেওয়ার ফলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেল, এখানে আমাদের কি হলো, তাপমাত্রা বৃদ্ধি হলো, অবস্থার পরিবর্তন হলো না। এই আর কি, এগুলো এক্সপ্লেন করবা, প্রতিটা অংশ নিয়ে আলোচনা করবা। এখানে এই যে যা যা বললাম এখানে সব এখানে বলা আছে। এবং কেন আমাদের আসলে এই যে তোমার ইয়ে হয় এখানে ওই যে বরফ গলনের বা সুপ্ততাপ যেটাকে বলছি, এটা এটা কেন হয় আসলে, এটা যদি একটু বলো। এই জায়গায় কেন এই তাপের দরকারটা হলো, মানে এখানে বলি নাই এই যে এই জায়গায় আমাদের অনেকগুলো তাপের প্রয়োজন হচ্ছে, যেটাকে আমরা বলি বরফ গলনের জন্য সুপ্ততাপ ডিই অংশে। এখানে ছিল কি পানি, জায়গা হয়ে গেছে বরফ। তাহলে এই পানি থেকে বরফ হইতে কেন আমাদের এতটুকু তাপ এর প্রয়োজন হলো? এর কারণ হলো, মনে করো পানিতে আমাদের কতগুলো অণু এরকম এরকম আছে, পানিতে অণুগুলো মোটামুটি কাছাকাছি অবস্থায় থাকে, এদের মাঝে একটা আন্তঃআণবিক বল থাকে, এদের মাঝে একটা অণুর মাঝে একটা অণুর সাথে আরেকটা অণুর কি থাকে, আন্তঃআণবিক বল থাকে। যখনই তুমি এটাকে তাপ দেওয়া শুরু করবা, এই যখনই তুমি এটাকে বাষ্পীভূত করতে চাইবা, এর আন্তঃআণবিক বলটা এটাকে বাধা দিবে, ফলে আন্তঃআণবিক বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে। আন্তঃআণবিক বলের বিরুদ্ধে কাজ করতে হলে তোমাকে অনেক পরিমাণে তাপ শক্তি দেওয়া লাগবে। এই যে এখানে যখন তুমি তাপ শক্তি দিবা, এখানে অণুগুলো দূরে দূরে সরে যাবে, আলটিমেটলি তোমার এটা একসময় গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এটাই। এরপরে এই যে এগুলাই কিন্তু সেম কথাবার্তা, -200 ডিগ্রি তাপমাত্রার পানি, দেন এই যে এখানে তোমার জিডি তাপমাত্রার পানি, দেন এটা 600-তে পৌঁছা লেখা, 180 পৌঁছালো, গলনাঙ্কে পৌঁছালো, স্ফলনাঙ্কে পৌঁছালো, একই ধরনের কথাবার্তা তোমাদের পড়তে হবে। যে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন, হ্যাঁ, আন্তঃআণবিক যে এখন শক্তি বলে, যেখানে প্রেসার কুকার একটা চিত্র দেওয়া আছে। আমার মনে হয় আমি যে কথাটা বলছি ওইগুলো স্যার আগের হুম স্যার আগের চিত্রে -20 থেকে মানে বি থেকে ইতে গেলে কি পানি বাষ্প পরিণত হবে না? বুঝি না, তুমি বি থেকে ই ডিরেক্ট কেমনে পেলা? বি থেকে তো আগে ডি তে গেছে, বি থেকে তো আগে সি তে গেছে। স্যার ডি থেকেই বলছি যে হ্যাঁ, ডি থেকে ইতে পানিতে পানি বাষ্পে পরিণত হবে, অবস্থার পরিবর্তন হবে এই জায়গায়, তাপমাত্রার না। এখানে ছিল পানি, যেটা তাপমাত্রা 100, এই জায়গায় হয়ে যাবে সেটা বাষ্প, তবে তাপমাত্রা 100ই থাকবে, তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই। এই যে পুরোটা 100 কিন্তু। স্যার সি থেকে ডি গেলে বরফ গলে যাবে। সি থেকে ডিতে গেলে তাপমাত্রা বাড়বে। এখানে সি থেকে ডিতে তুমি কেমনে বরফ? এখানে সি হচ্ছে তোমার পানি, এখানে অলরেডি পানি হয়ে গেছে এটা। এই যে সিতে এটা অলরেডি পানি হয়ে গেছে। এই বি থেকে সিতে গেলে বরফ গলবে, বি থেকে সি পর্যন্ত বরফ গলবে, আর সিতে অলরেডি সেটা পানি হয়ে গেছে। এখন ডিতে যাবে সেটা তাপমাত্রা, এই যে উপরে যেটা, মানে এটা তো খুবই সহজ, যে তোমার ফ্ল্যাট পোরশন মানে কি, এক্ষেত্রে অবস্থার পরিবর্তন। উপরের দিকে উঠবে মানে কি, এটা তাপমাত্রার পরিবর্তন। এই যে উপরের দিকে ওটা মানে কি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না উপরের দিকে, এটা তো একদম মানে না বোঝারও কিছু বুঝতেছি না এই জায়গায়। স্বাভাবিক, এখানে যে তোমার উপরের দিকে উঠতেছে মানে কি, এই জায়গায় আমাদের ফ্ল্যাট পোরশন, এই যে তোমার তাপমাত্রার পরিবর্তন। আর ফ্ল্যাট পোরশন মানে কি, এক্ষেত্রে তাপমাত্রা স্থির। এই জায়গায় 100 ডিগ্রিতে এটা স্থির মানে কি, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, তাপমাত্রাটি স্থির। তার মানে কিসের পরিবর্তন? অবস্থার পরিবর্তন। বাট এই জায়গায় এটা উপরের দিকেও চলমান, তার মানে এই জায়গায় 20, এই জায়গায় 40, এই জায়গায় 60, এই জায়গায় 80, এই জায়গায় কি হয়ে গেছে 100, তার মানে তাপমাত্রার পরিবর্তন এই জায়গাটাতে। বুঝে গেছে? এই বিসিতে হচ্ছে তোমার বরফ থেকে পানি হয়েছে, এই ডিইতে হচ্ছে পানি থেকে বাষ্প হয়েছে। বুঝছো? জি তাহলে প্র্যাকটিস করবা এগুলো, হ্যাঁ, এখানে আরো অনেক থাকবে সেম টাইপ ম্যাথ, প্র্যাকটিস করবা। এইটাও কিন্তু আসে এখানে, এই ইয়াটা আসে, এই ধোঁয়া অ্যামোনিয়াম, অ্যামোনিয়া, এবং এখানে আমাদের অ্যামোনিয়াম এই যে অ্যামোনিয়া দেয় এক প্রান্তে, আরেক প্রান্তে আর্দ্র এসিএল দেয়, বলা হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা। যদি এখানে আসলে তোমাদের এটা অত মানে কঠিন দেয় না, এটা এইচএসসিতে তোমাকে বলতে হবে কত দূরত্বে তারা বিক্রিয়া করবে, কত দূরত্বে তারা মিলিত হবে, এতটুকু দেয় না। তোমাদের বলতেছে এখানে কেন এটা হইলো, তো এখানে তোমার মানে কেন এটা আমাদের এসিএল এর কাছাকাছি, এই ধোঁয়াটা এখানে ধোঁয়া তৈরি হলো। এখানে মনে করো তুমি একটা নল, এটা একটা নল নিলা, হ্যাঁ, এটা একটা নল নিলা, এই নলের মাঝখানে এদিকে রাখলা তুমি এসিএল, এদিকে রাখলা তুমি অ্যামোনিয়া। এখন এসিএল এবং অ্যামোনিয়া মিলে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক তরল সাদা ধোঁয়া তৈরি করবে। এবং এই সাদা ধোঁয়াটা কেন এসিএল এর কাছাকাছি উৎপন্ন হয়, কেন অ্যামোনিয়ার কাছাকাছি বা মাঝখানে বা এখানে কোনো একটা হয় না, কেন তার এসিএল এর কাছাকাছি উৎপন্ন হয়, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এর কারণ হচ্ছে তোমার অ্যামোনিয়া, তোমার অ্যামোনিয়ার ভর বের করো, NH3, NH3 এর ভর হচ্ছে তোমার নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 3, তার মানে 17 গ্রাম, নাইট্রোজেন এটা হচ্ছে 17
17 গ্রাম। আর HCl এর ভর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, তার মানে 36.5। তার মানে কোনটার আণবিক ভর বেশি? HCl এর। এটা হচ্ছে 17, এটা হচ্ছে 36। তার মানে কোনটা দ্রুত বেপিত হবে? বেপিত হবে অ্যামোনিয়া বেশি HCl এর চাইতে। HCl এর ভর বেশি, তাই সে দৌড়াইতে পারবে কম, বা আণবিক ভর যেহেতু বেশি তার সে ব্যাপন হার কম। HCl এর যেহেতু ব্যাপন হার বেশি, সে খুব দ্রুত এনল পাস হয়ে যাবে, পাস হয়ে অনেক বেশি চলে আসবে, ততক্ষণে HCl যাইতে পারবে মাত্র অল্প দূরত্ব। দ্যাটস ওয়াই তাদের মিলিত হবে তারা HCl এর একদম কাছাকাছি। তাই অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া দেখতে পাবো আমরা HCl এর কাছাকাছি, ঠিক আছে? অ্যামোনিয়া দৌড়াবে বেশি আর HCl কম দৌড়াইতে পারবে, ফলে এটা অনেক বেশি দৌড়ে অনেক দূরত্ব অতিক্রম করবে, HCl কম দূরত্ব অতিক্রম করবে ততক্ষণে। ফলে আমাদের এই ধোঁয়াটা HCl এর কাছাকাছি তৈরি হবে, এটাই। এগুলো এখান থেকে আমাদের একটা সিকিউ দিতে পারে, হ্যাঁ, তাই পড়বা। MCQ তো ধরে ধরে পড়বা। আচ্ছা স্যার, যদি বলো ধোঁয়াটা কত দূরত্বে তৈরি হয়েছে তো কি করবো? কত দূরত্ব অতিক্রম করলে এটা তো আলাদা বিষয় আছে, এগুলো তোমাদের দিবে, তো আমার মনে নাই। তুমি যদি সিকিউ পেয়ে থাকো আমাকে পাঠাই, আমি সলভ করে দিব। এটা এক্স ধরতে হয়, এটা আলাদা কিছু ক্যালকুলেশন আছে এখানে। দিছে না, দেয় নাই, দেয় নাই। যদি দেয় তাহলে আমাকে জানাইও, তাহলে আমি সবকে এটা HSC-তে দেয়, মানে কত দূরত্বে তারা মিলিত হবে, বা এখানে মনে করে একটা যে কোনো একটা দূরত্ব দিয়ে দিবে, যে কোনো একটা দূরত্ব দিয়ে দিবে, এখানে তো আমাকে এক্স ধরতে হয়, এক্স ধরে পুরো দূরত্বটা আগে দিয়ে দেয়, 18 সেমি বা সামথিং কিছু দিয়ে দেয়, এক্স ধরে কত দূরত্বে তারা মিলিত হবে এক্সের মানটা বের করলেই চলে, এটাই। এই যে ব্যাপন হারের সূত্র দিয়ে করা যায় এটা। এবার আসো পদার্থের গঠন হতে আমাদের মোটামুটি বেশ কিছু সিকিউ আছে আমাদের এখান থেকে। পদার্থের আমাদের যে বোর পরমাণু মডেল, আধাক পরমাণু মডেল, একটা মডেল থেকে যে কোনো একটা সিকিউ পাইতে পারো। ইলেকট্রন বিন্যাস থেকে তোমাদের যে কোনো একটা সিকিউ দিয়ে থাকে সচরাচর। তো 1 নম্বর সিকিউটা দেখো, এই জায়গাটাতে আমাদের বলা হচ্ছে 29 এবং এখানে বি হচ্ছে 16। এখন তুমি যদি 29 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কে আছে, 16 নম্বর পারমাণবিক বিশিষ্ট কে আছে, এগুলো তুমি যদি না জানো তুমি কোশ্চেনই ধরতে পারবে না। এখানে বলে দিছে এবি প্রতীক অর্থে, এখানে প্রচলিত কোনো মূলের প্রতীক নয় এটা। এখন আসো উদ্দীপকের বি মূলটা 5 গ্রামে পরমাণু সংখ্যা হিসাব করে, এটা আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা ম্যাথ দিয়ে দিছে। তো আমরা জানি বি হচ্ছে কি সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, যার পারমাণবিক ভর হচ্ছে 32, ঠিক আছে? 1 মোল সালফার অণু সমান 32 গ্রাম সালফার। তো আমরা জানি 32 গ্রামে থাকে 1 মোলে থাকে কতটা, 1 মোলে থাকে কত অণু, 6.02 × 10⁻23 অণু। তার মানে 32 গ্রামে থাকে আমাদের কতটি, এই যে এতটি, 1 মোল সমান আমার 32 গ্রাম, 1 মোলে কতটি থাকে, 6.02 × 10⁻23টি, আবার 1 মোল জানি আমরা 32 গ্রাম। সুতরাং আমরা জানি 5 গ্রাম সমান কত হবে, এটা বের করবা। 32 গ্রাম সমান এত হলে 1 গ্রাম সমান কত, 5 গ্রাম সমান কত, এত আসে, এর অ্যান্সার শেষ। অ্যামোলোটা ইলেকট্রন বিন্যাস, বি মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ওই যে কপারেরটাই তুলে দিছে। অ্যামোলের তো আমরা জানি আহ্বান নীতি মেনে চলে স্বাভাবিকভাবে, বাট বিমল আহ্বান নীতি মানে নাই, কেন মানে না বিস্তারিত বলবা, ঠিক আছে? এই যে স্বাভাবিক নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম দেখে আমরা জানি যে এখানে আমরা যে কপারের ক্ষেত্রে দেখব, এটা হচ্ছে তোমার লাস্ট অরবিটাল 3d9 4s2 হওয়ার কথা ছিল, বাট এমনটা না হয়ে এসে 3d10 4s1 হয়। কেন? এখানে আমাদের 3d9 4s2 ফিল আপ করে তারপর বাকি রিটার্ন 3d9-এ যাওয়ার কথা আহ্বান নীতি অনুসারে, বাট এক্ষেত্রে কপার সেটা ব্যতিক্রম করে 3d10 ফিল আপ করে 4s1-কে অর্ধপূর্ণ রাখে। কেন এটা করে? আমরা জানি ম্যাক্সিমাম অরবিটালগুলো পূর্ণ অবস্থায় থাকলে স্থিতিশীল হয়, অর্ধপূর্ণ থাকলেও বেশি স্থিতিশীল হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে NP3, NP6, ND5, ND10, NF7, F14, এই যে এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ, অর্ধপূর্ণ, পূর্ণ, এভাবে হলে তারা অধিক স্থিতিশীল হয়। এই অধিক স্থিতিশীলতার জন্যই আমাদের এই কপার এর ইলেকট্রন বিন্যাসে আমরা ব্যতিক্রমটা দেখি। আর সালফারের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের 3s2 ফিল আপ করে 3p4-এ গেছে, মানে স্বাভাবিকভাবে এটা আউফবাউ নীতি মেনে চলেছে। সহজ, খুবই সহজ কোয়েশ্চেন দিয়ে তোমরা কেন জানি যে পারো না বা ফেল বা কম নাম্বার পাও, আসলে বুঝে আসে না, এত সহজ আমাদের এই যে এসএসসি রসায়নটা। এইচএসসিতে গেলে কি যে করবা। x18 মৌল দেখো, x18, y20, দেন z24, w29, চারটা মৌল দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা দেওয়া আছে KLMN দেওয়া আছে। চিত্র অনুসারে XYZ এর কতগুলো KLMN শক্তি স্তর থাকবে, ইলেকট্রনে KLMN শক্তি স্তর থাকবে, চিত্র এঁকে দেখাও। XYZ, X হচ্ছে তোমার 18টা মৌল, নাম বের করো। ক্যালসিয়াম 20, আর্গন 18 আর কি, এটা ক্যালসিয়াম 20, দেন তোমার
ক্রোমিয়াম 24, কপার 29, এটা তাই না? এখন এগুলো তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওই যে কতটা অরবিটাল হবে, কে এলিমেন্ট হবে, এগুলো একটু এঁকে দেখাও আর কি। এগুলো ছোটো বাচ্চা ক্লাস 8-এর ম্যাথ দিয়ে দিছে। আর্গনেরটা দিছে খেয়াল করো, এই যে আর্গনে আমরা জানি 8টা ফিল আপ থাকবে, এই যে দুইটা দুইটা করে 8টা করে মিলাবে আর কি। ক্যালসিয়ামের ক্ষেত্রে লাস্টে 2টা দিছে, এই যে দেন এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে 2টা, তারপর 8টা, তারপর 8টা, তারপর 8টা, যতক্ষণ না 24টা মিলে ততক্ষণ না দিতেই থাকবা। এই যে এখানে দিবা 2টা, 2টা গেল, এরপর অরবিটাল দিবা কয়টা, 8টা, এরপর অরবিটালে দিবা আবার কয়টা, 8টা। হ্যাঁ, তাহলে কতটা গেল এবার হিসাব করবো, এরপর অরবিটালে আবার 8টা, মানে যতটা না তোমার 24টা মিলে ততক্ষণ দিতেই থাকবা এভাবে করে। তাহলে তোমাকে বলছে ক্রোমিয়ামের ক্ষেত্রে কে শক্তি স্তরে, তাহলে তোমার আনসার কি বলতে চাইছে, এই যে কে এল এম এন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে, কতগুলো ইলেকট্রন কে এল এম এন শক্তি স্তরে থাকবে। তাহলে এবার তোমাকে হিসাব করে বলতে হবে কে শক্তি স্তরে 2টা, এল এবং এম শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন রয়েছে ক্রোমিয়ামের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে তো এবার সেমভাবে বলবা। আচ্ছা, এরপরে ডব্লিউ উপশক্তি স্তরে এল থেকে এম শক্তি স্তরে স্থানান্তরিত কি পরিমাণ শক্তি কোনো পরিবর্তন হবে, মানে এখানে ডব্লিউ উপশক্তি স্তর, ডব্লিউ মানে কপার 29, কপার উপশক্তি এখানে এল থেকে এম এ, এই যে এল থেকে এম এ যদি ইলেকট্রন স্থানান্তরিত হলে কি শক্তির কোনো পরিবর্তন হবে। হ্যাঁ, আমাদের তো হওয়ার কথা এটা। তাহলে এটা আমরা জানি কপার, তো ইলেকট্রন আমরা জানি এইভাবে সজ্জিত থাকে। প্রথমে আমরা জানি যে শক্তির দিক থেকে আমরা জানি যেটা তোমার উপরের শক্তি স্তর এটা শক্তি বেশি, যেটা নিচের শক্তি স্তর এটা শক্তি কম। এই যে কে এল এম এন, কে এল এম এন এভাবে আমাদের হয়ে থাকে। তাহলে এল থেকে এম এর শক্তি এল অপেক্ষা এম এর শক্তি বেশি। এই যে খেয়াল করো, আমরা তো এটা বলেছি এখানে এল যেটা উপরের শক্তি স্তর এটা শক্তি বেশি। তো এখানে যদি আমাদের এল থেকে এম এ কোন ইলেকট্রন যায়, নাকি কি বলছে, এম থেকে এল আসলে, আচ্ছা বলতেছে এল থেকে এম এ আসলে তোমার যদি এটা হচ্ছে এল থেকে যদি এম এ আসে, এই যে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, যে এল থেকে যদি এম এ শক্তি স্তরে যায় অবশ্যই শক্তি শোষণ করতে হবে। আমরা জানি এটা শক্তি কম, এটা শক্তি বেশি। তো যখন যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় আমরা জানি শক্তি শোষণ হয় না, ওইটাই নিম্ন শক্তি স্তর থেকে যখন কোনো ইলেকট্রন উপরের শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে। এই যে এল থেকে এম এর শক্তি বেশি, এক্ষেত্রে এল শক্তিশালী ইলেকট্রন কম শক্তিশালী হবে, তখন এল শক্তি স্তরে অবস্থিত কম শক্তিশালী ইলেকট্রন বেশি শক্তি সম্পন্ন এম শক্তি স্থানান্তরিত হলে কিছু শক্তি সে শোষণ করবে, ফলে শক্তির পরিবর্তন করবে। এটি শেষ। আচ্ছা দেখো, তো এরপরে আমাদের 3 নম্বর সিকিউতে কি বলা হচ্ছে, আচ্ছা বোর্ড কোয়েশ্চেন দেখি, বোর্ড কোয়েশ্চেনটা স্কুলের কোয়েশ্চেন চলে গেছে, বোর্ড কোয়েশ্চেন আর নাই। আচ্ছা 3 নম্বরটা দেখো, তো আমাদের অ্যামোলে দেওয়া আছে 14টা পারমাণবিক সংখ্যা, বিমোলে 17টা, ইমোলে 19টা। তো উদ্দীপকের ইমোলে 3D অরবিটাল ফাঁকা কেন, উদ্দীপকের ইমোলের 3D অরবিটাল ফাঁকা কেন ব্যাখ্যা করো। Ab4 এবং ইবি যৌগ পানির সাথে মেশানো হয়, পঞ্চমদের মূল ইয়া হবে এটা। আচ্ছা 3 নাম্বারটা দেখো, কেন আমাদের 3D মোল 3D অরবিটাল ফাঁকা। তো এখানে আগে আমাদের করতে হবে, স্বাভাবিকভাবে আমরা জানি পটাশিয়াম 19তে আমরা ব্যতিক্রমটা দেখেছিলাম তাই না। তো এখানে 3s2তে গেছে, 3p6 এ গেছে, এরপরে কোথায় যাওয়ার কথা ছিল 3dতে, তারপর 4s2তে তাই না। বাট আমরা জানি আহ্বান নীতি অনুসারে সব সময় নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায়। 4s এর শক্তি হিসাব করো, 4s এর শক্তি হিসাব করো 4 + 0 = 4। 3d এর শক্তি হিসাব করো 3 + 2 = 5, তার মানে শক্তি কার কম, এই যে 4s এর কম, তাই 4s2 ফিল আপ করে দেন 3dতে যাওয়ার কথা। 4s2তে আমাদের ইলেকট্রন আছে আরেকটা, তার মানে 4s1 আমরা ফিল আপ করলাম। এরপর আর 3dতে যাওয়ার প্রয়োজন হয় নাই, তো 19তম ইলেকট্রনটি 3dতে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে, তাই 3d অরবিটাল ফাঁকা, এটাই শেষ। 4s এর এখানে শক্তিগুলো বের করে দাও, 4s এর শক্তি কত 4, 3d এর শক্তি কত 5, 4s এর শক্তি 3d এর শক্তির চেয়ে আমাদের বেশি, এই জন্য। এরপরে Ab4 এবং ইবি যৌগ পানির সাথে, তাহলে Ab যৌগ কি হইতে পারে এটা আগে তোমাকে ভাবতে হবে। Ab যৌগ এগুলো নাম বের করো, সিলিকন, ক্লোরিন এবং পটাশিয়াম। সিলিকন 14, ক্লোরিন 17, পটাশিয়াম 19, তার মানে Ab4 কি সিলিকন টেট্রাক্লোরাইড, ইবি মানে কি পটাশিয়াম ক্লোরাইড। এখানে বলা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এখানে খেয়াল করো এই পটাশিয়াম ক্লোরাইডে এই পটাশিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এই পটাশিয়ামটা আমরা জানি সর্বশক্তি 6 ইলেকট্রন দান করবে, ক্লোরাইডটা 1 ইলেকট্রন গ্রহণ করবে এবং আলটিমেটলি আয়নিক যৌগ গঠন করবে। সিলিকন টেট্রাক্লোরাইড, এটার মানে কি সিলিকন লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে 4টা, ওই 4টা ইলেকট্রন
4টা ক্লোরিনের সর্বশেষ যে 7টা শক্তি স্তর, এই 7টা ইলেকট্রন, ওই 7টা ইলেকট্রনের সাথে সে শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে এবং সিলিকন টেট্রাক্লোরাইড ফর্ম করবে। সিলিকন তার মানে এটা কি সমযোজী যৌগ। তো আমরা জানি সমযোজী যৌগ সব পানিতে আয়নিত হবে না, বাট আয়নিক যৌগ পানিতে আয়নিত হবে, দ্রবীভূত হবে। তো এটাই ব্যাখ্যা করে দিবা। পটাশিয়াম ক্লোরাইডে আয়নিক যৌগ এবং ফলে তুমি পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন পাবা। পটাশিয়াম ক্লোরাইড একটা পোলার যৌগ। পোলার কেন? এই যে পটাশিয়াম পাইছো, ক্লোরাইড আয়ন পাইছো, পানির H+ এবং OH মাইনাসের সাথে তারা আকর্ষিত হবে। এটাই, এই যে এই চিত্রটা বললাম না আঁকবা বারবার, এটা আমি এঁকে দেখাইছিলাম ক্লাসে। পটাশিয়াম পজিটিভের প্রান্তের সাথে অক্সিজেন ঋণাত্মক প্রান্তটা দেখো, এই যে এইদিকে আকৃষ্ট হয়েছে, আর দিকে ক্লোরাইডের নেগেটিভ প্রান্তের সাথে হাইড্রোজেন প্লাসটা আকর্ষিত। এটা তুমি বিভিন্নভাবে আঁকতে পারো, এটা তুমি এভাবে আঁকতে পারো, ক্লোরাইডটা এভাবে দিয়ে, ক্লোরাইডটা এভাবে দিয়ে, হাইড্রোজেনগুলো তুমি এইভাবে দিতে পারো, এই যে হাইড্রোজেন প্লাস এদিকে অক্সিজেন, এদিকে হাইড্রোজেন প্লাস এদিকে অক্সিজেন, এই যে এদিকে হাইড্রোজেন প্লাস, এই যে হাইড্রোজেন প্লাস এদিকে অক্সিজেন, এই যে হাইড্রোজেন প্লাস এদিকে অক্সিজেন। এভাবে তুমি যেভাবে মন চাই হাইড্রোজেনটা আগে দিলে হবে, এভাবে আঁকো, এভাবে চিত্রটা আঁকবে এবং বুঝবা। এটা আর কি। এরপরে পরমাণু মডেল থেকে অনেক সময় দেয় উদ্দীপকের পরমাণু, এখানে দেখো নিউক্লিয়াস এবং বিভিন্ন এলিমেন্ট শক্তি স্তর, উদ্দীপক পরমাণু মডেলে সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা ব্যাখ্যা করো এবং উদ্দীপকের মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কিনা যাচাই করো। আচ্ছা, তো এখানে খেয়াল করবে এটা বোর পরমাণু মডেল নাকি রাদারফোর্ড পরমাণু মডেল, খেয়াল করবা। এলিমেন্ট যেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল, এলিমেন্ট যেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। কারণ আমাদের এলিমেন্ট নাম শুরুই করছে আমাদের বোর সাহেব, উনি বলেছেন বিভিন্ন শক্তি ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে এবং তাদেরকে আমরা দিয়েছি তোমার এলিমেন্ট নাম। হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর এভাবে নামকরণ করা হয়, তাদেরকে অরবিটাল আমাদের বিভিন্ন স্টেশনের অরবিট বা তোমার বিভিন্ন শক্তি স্তর বলা হয়। তো এলিমেন্ট মানে হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল, এটা মাথায় রাখবা। তো এরপরে এখানে দূর করা সম্ভব কিনা, অফকোর্স সম্ভব। আমরা জানি এই ক্ষেত্রে ওনার সীমাবদ্ধতাগুলো আগে একটু বলে দিবা। উনি বলেছে বৃত্তাকার এবং ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করেন, বাট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে এটা কখনো সম্ভব না। বা ডি ব্রগলির আমরা জানি একটা যে দ্বৈত নীতি আছে। তো এখান থেকে আমরা জানি ইলেকট্রনকে দুইভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে তরঙ্গ রূপে, একটা হচ্ছে কণা রূপে। আচ্ছা, তো এরপরে বোর পরমাণু মডেল একক ইলেকট্রোমিটার হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলে একাধিক ইলেকট্রোমিটার পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। যেমন আমাদের যে বেরিলিয়াম, তোমার বেরিলিয়াম 3+ এবং হিলিয়াম প্লাস, দেন আমাদের যে তোমার লিথিয়াম 2+, এগুলার ইলেকট্রন বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে, মনে করে হাইড্রোজেন ব্যাখ্যা করতে পারে, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী কেমন হবে উনি তা ব্যাখ্যা করতে পারে না। এরপরে এই যে উনি যে বলে বর্ণালীগুলো এক রেখা থাকবে শুধুমাত্র, বাট এগুলো উচ্চ ক্ষমতা স্পেকট্রোস্কোপি পরীক্ষা করলে দেখা যায় যে এগুলো একাধিক রেখায় বিভক্ত। তো এগুলোর মধ্যে উনি বেশ কন্ট্রোভার্সি ছিল। তো এগুলো আসলে আমাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে পরবর্তীতে এগুলো আমরা করি, যদি আসলে এগুলো তোমাদের অত বিস্তারিত নাই। আমরা যে ইলেকট্রন শক্তি স্তর বা অরবিট বৃত্তাকার বা কণাতেও বিবৃতি বর্ণনা করা হয়েছে, কিন্তু ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আনসার্টেন রুল, এগুলো তোমাদের নাই। ইলেকট্রন কণা এবং তরঙ্গ ধর্ম কাজে লাগিয়ে বিজ্ঞানী শ্রোডিঞ্জার, এটা হচ্ছে বিজ্ঞানী শ্রোডিঞ্জার না, এটা শ্রোডিঞ্জার ইলেকট্রন তরঙ্গ সমীকরণ প্রস্তাব, এই যে সাই স্কোয়ার এভাবে একটা উনি সমীকরণ প্রস্তাব করেন। এই তরঙ্গ সমীকরণ আমাদের সমাধান করলে পরমাণুর চারদিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে না, উপরন্তু নিউক্লিয়াসের চারদিকে কিছু বিশেষ অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, যাদেরকে আমরা অরবিটাল বলি। এস অরবিটাল, পি অরবিটাল, তারপর ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলা। এস অরবিটাল হচ্ছে গোলক আকৃতির, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। এইগুলার আমরা ধারণা পাই, মানে অরবিটালের ধারণা আর কি। দেন এক শক্তি স্তর থেকে একাধিক শক্তি স্তর যখন ইলেকট্রন যায়, আমরা জানি একটা রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইজেনবার্গের হাইড্রোজেন সহ একাধিক পরমাণু অন্য পরমাণুর রেখা বানানোর অধিকতর সূক্ষ্মযন্ত্র দ্বারা, মানে স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত। তার মানে এটা আমরা সলভ করলাম। এভাবে এগুলো পড়বা, আসলে এগুলো পড়ে নিজের একটু বুঝার চেষ্টা করবা। এরপরে পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কিনা, অবশ্যই আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, কারণ আমরা জানি যে তোমার একটা অরবিটালে যখন একটা ইলেকট্রন অবস্থান করবে তখন সে শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। যখন সে একটা অরবিটাল থেকে অন্য অরবিটালে যাবে বা উপর থেকে নিচে আসবে তখন সে শক্তি শোষণ বিকিরণ করবে, তার মানে এখানে স্থিতিশীল। এবং এখানে আরও কিছু কথাবার্তা অ্যাড করছে, যেহেতু এটা খুবই ছোট হয়ে যাবে এইগুলো অ্যাড করে দিয়েছে। ক্যাশ শক্তির দান ক্ষমতা 2টা, এল শক্তির দান ক্ষমতা 8টা, এম শক্তি হচ্ছে 18টা, এন শক্তি হচ্ছে 32টা। তো এটাই, যখন একটা নিম্ন শক্তি স্তর ফিল আপ হবে, মনে করো ক্যাশ শক্তি স্তর 2টা ফিল আপ, এরপর শক্তি স্তর কোথায় যাবে, এল শক্তি স্তর চলে যাবে 8টা, এটা ফিল আপ হলে এই পরবর্তী শক্তি স্তর চলে যাবে, এম শক্তি স্তরে যাবে, এইটাই আর কি। তো যখন নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণ বিকিরণ করে না, তার মানে এটাই স্থিতিশীল। এই যে এগুলো এ মডেলের প্রস্তাবনা সমূহ ব্যাখ্যা করো। দেন আমাদের অ্যাবি মডেলের মধ্যে কোনটা অধিকতর, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু, এটা হচ্ছে বোর পরমাণু মডেল। আমরা জানি বোর পরমাণু মডেল অধিকতর উন্নত।
এগুলা সলভ করবা নিজেরা বসে বসে সুন্দরভাবে সলভ করবা, তাহলে ক্লিয়ার হবে। মোটামুটি এগুলো ইলেকট্রোমিনাস দিবে, বোরপর আধার পরমাণু মডেল দিবে, এর বাইরে আর কিছু আর কিছুই নেই আসলে। এরপর সব পর্যায় সারণী। পর্যায় সারণীতে মোটামুটি আমাদের অনেক ধরনের সিকিউ করা সম্ভব। তো পর্যায় সারণী, পিরিয়ডিক টেবল। তো এখানে আমাদের মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে তোমাকে মূল সম্পর্কে একটা বিস্তারিত ওভারভিউ ধারণা রাখতে হবে, তাহলে তুমি কিন্তু প্রশ্ন ধরতে পারবে না। হ্যাঁ, তোমাকে এই জায়গায় এখানে এ বি সি ডি বিভিন্ন প্রতীকী মূল্য, এখানে এ একটা প্রতীকী মূল্য দেওয়া আছে, বি একটা প্রতীকী মূল্য দেওয়া আছে, সি একটা প্রতীকী মূল্য দেওয়া আছে, ডি একটা প্রতীকী মূল্য দেওয়া আছে, এগুলো তোমাকে জানতে হবে কোনটা কি। তো খেয়াল করো, আমরা যেটা এই যে তোমার লিনাকে রুবিস এসে ফেলেছে, তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিনাকে তার মানে এটা কে? পটাশিয়াম। দেন ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, তারপর পটাশিয়াম 15, তার মানে এটা 15 ফসফরাস হবে। এরপরে সালফার 16, তার মানে এটা সালফার 16 হবে। এরপরে এটা হচ্ছে আমরা ফারিয়া ক্যালিফোর্নিয়া, তার মানে এটা ফ্লোরিন হবে। এভাবে তোমাকে টাস টাস ধরে ফেলতে হবে, এগুলো অত করা যাবে না, এগুলো খুব সহজ। তুমি এই বরাবরে পারমাণবিক সংখ্যা গণনা করবা, আর এই বরাবর তোমাকে যে নেমোনিকগুলো দিয়েছি, যে গ্রুপ মুখস্থ করার যে সূত্রগুলো দিয়েছি, এগুলো দিয়ে তুমি মুখস্থ করা বের করার চেষ্টা করবা, ওটা হামরি কিছু না। আচ্ছা আসো, উদ্দীপকের কোন মূল্যটা কীভাবে বলেন থেকে, এগুলো আমাদের ইয়াদের পড়া না। ডি ঘ নাম্বার আসো, এ বি সি ডি মূল্যের পারমাণবিক আকারের ক্রম, তাহলে এগুলো আগে বের করো কোনটা কি। এ বি সি ডি বের করা হয়ে গেছে, এরপর আকারের ক্রমটা এবার যাচাই করো। এ বি সি ডি, তাহলে আসো, এ বি সি ডি মূল্য কী কী আমাদের এখানে দেওয়া আছে, যে ক্লোরিন। হ্যাঁ, গেল অ্যামোলোটা তৃতীয় পর্যায়ে ক্লোরিনের পূর্বে। হ্যাঁ, এ পর্যায়ে ক্লোরিনের পূর্বে বিমূলটা ক্লোরিন। ক্লোরিন তৃতীয় পর্যায়ে অ্যামোলো কই, এই যে ক্লোরিনের উপর সালফার আর কি, এটা তো। ডিমোলোটা হচ্ছে ক্লোরিনের উপরে অবস্থিত। এবিসিডি যথাক্রমে যে সালফার, ফসফরাস, পটাশিয়াম, এটা কি সালফার, ফসফরাস, এই যেটা সি পটাশিয়াম, তারপর হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা জানি একক পর্যায়ে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার আসবে। আচ্ছা, এখানে তুমি এই জায়গায় একটু খেয়াল করো। হ্যাঁ, এই জায়গায় একটু খেয়াল করো, এই যে পর্যায় সারণী থেকে তুমি বুঝে যাবা। এখানে একটা বিষয় সহজ করেছে, তোমাকে পর্যায় সারণীটা মানে ওরকম শেপ দেওয়া আছে, তাহলে তোমাকে চিন্তাটা সহজ হবে। তোমাকে যখন দেওয়া থাকবে না, স্বাভাবিকভাবে তোমাকে এখানে দেওয়া থাকতে পারে যার পারমাণবিক সংখ্যা হলো তোমার এই যে সালফার মনে করো 16, ফসফরাস 15, এভাবে দেওয়া আছে, তুমি তখন বের করতে হবে। তো তোমাকে পর্যায় সারণীতে কল্পনা করতে হবে বিষয়টা। তো কিভাবে বিষয়টা খেয়াল করবা, আমরা জানি দুইটা বিষয় জানি, একটা হচ্ছে বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়, বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়, উপর থেকে নিচে আসলে আকারটা বড় হয়। এবার তুমি খেয়াল করো তো, সর্ববামে কে আছে? সর্ববামে তোমার আছে কে? এখানে সি। সর্ববামে কে আছে? সি। বাম থেকে ডানে গেলে ছোট হয়, তার মানে এদিকে যে আছে সে বড়, তার মানে সিটা হবে সবার চেয়ে বড়। ওকে, তার মানে আমরা একটা সিদ্ধান্তে যাইতে পারছি, সেটা হলো সি সবার চাইতে বড়, বা এটা কি, এটার নাম ধরে ডাকো পটাশিয়াম। এই যে পটাশিয়াম সবার চাইতে বড়, মিলছে? ওকে, এবার আসো, তাহলে পটাশিয়ামকে বাদ দাও, শেষ, এটার গণনা করে ফেলছি। এবার চিন্তা করব এ নিয়ে, বি নিয়ে, এবং কারে নিয়ে? ডি নিয়ে। এবার কথা হচ্ছে, বাম উপর থেকে আমাদের যখন বাম থেকে ডানে যায় কত কি হয়? ছোট হয়। উপর থেকে নিচে আসলে কি হয়? বড় হয়। উপর থেকে নিচে আসলে কি হয়? বড় হয়। উপর থেকে নিচে আসলে কি হয়? বড় হয়। এই ডিটা এ এবং বি এর ডানে আছে, এক কথায় কি আছে? ডানে আছে। ডানে আছে, তার মানে কি বাম থেকে ডানে গেলে কি হয়? ছোট হয়, তার মানে ডিটা ছোট হওয়ার কথা ছিল। আচ্ছা, একটা বিষয় গেল। আবার কথা হচ্ছে, উপর থেকে নিচে আসলে কি হয়? বড় হয়। আবার এটা আছে উপরে, এটা আছে কোথায়? উপরে, তার মানে এটা আরো ছোট হবে, তার মানে এই ডিটা হবে সবার চাইতে ছোট। ডি কে? ফ্লোরিন। দেখো এই ফ্লোরিনটা একদম সবার চাইতে ছোট, ফ্লোরিনটা সবার চাইতে ছোট, তার মানে এই এটাও গেল। এরপর আসে এই দুটার মাঝে চিন্তা করি, এইভাবে তুমি এক্সক্লুড করবা। তোমাকে মনে করো 5-6টা দেওয়া আছে, তুমি একটা 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 করে বাদ দিতে থাকবা, তখন যেগুলো থাকবে এগুলোর মাঝে হিসাব করবা। এ এবং বি এর মাঝে চিন্তা করো, আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তার মানে ডানে কি আছে? এ আছে, তার মানে এটা ছোট। এটা কি আছে? বি, এটা বড় হবে। এটাকে, এটা হচ্ছে আমাদের সিলিকন, ফসফরাস 15, সালফার 16, তার মানে সালফার হবে আমাদের ছোট, এর চাইতে বড় হবে ফসফরাস। আমাদের আলটিমেট সিকোয়েন্স হচ্ছে এটা। বুঝতে পারছো কি? জি।
হ্যাঁ, এখন তুমি যদি এই লেখাগুলো লেখো তাহলে তোমার একদম ক্লিয়ার। এখন এই লেখাগুলো তুমি মুখস্থ করতে যাও না, কিংবা এগুলো তুমি এখন আমি যা যা বলছি এটা তুমি যদি বুঝে থাকো, যা যা বুঝছো এগুলো সুন্দরভাবে এখানে কথা এখানে তুমি নিচ থেকে লিখে দিবা। এটাই, এখানে এগুলো মুখস্থ করার কিছু নেই বা কিছু করার নাই। তাহলে তুমি একটা একটা করে চিন্তা করবা। স্যার নিচ আগে থেকে লিখলে নাম্বার দিবেন, মানে যেগুলো বলছেন যেগুলা। যদি মুখস্থ করে উল্টাপাল্টা লিখো তাহলে নাম্বার একদম কেটে নিব, আমি হলো ডাবল জিরো দিব। না আর তুমি স্যার, যখন বুঝে, তুমি যখন বুঝে, যেরকম বলছেন যেরকম আর কি, বাম থেকে ডানে গেলে হ্যাঁ আঁকা হ্যাঁ, কম। তো বুঝে বুঝে লিখতে হবে। তুমি একদম এখানে বুঝে বলতে হবে, তুমি আবার উল্টাপাল্টা লিখতে হলে তো তোমার নাম্বার দিবে না। তুমি বুঝে বুঝে যেটা সঠিক ওটাই লিখবা, তাহলে টিচার মানে হান্ড্রেড স্যার পার্সেন্ট এভাবে নাম্বার লিখবার দেবে। কি সম্ভব? আমি আছে সি, মানে যেটা সেটা। হ্যাঁ ওইটাই। আর ওই যে এখানে পর্যায় সংখ্যা হিসাব করতে পারো, মনে করো এটা বললো এটা যে আমাদের প্রথম, এই যে আমাদের কত নাম্বার গ্রুপে, এটা প্রথম গ্রুপে আছে, প্রথম গ্রুপের তৃতীয় পর্যায়ের মূল, এগুলো একটু বর্ণনা। তুমি এগুলা, তুমি লিথিয়াম, এখানে তো আমি বলতেছি তুমি কি দেখতেছো, এখানে সি দেখতে পাচ্ছ, তুমি কি এখানে খাতায় লিখতে পারবা এখানে আমি সি দেখতে পাচ্ছি, এখানে আমি বি দেখতে পাচ্ছি, এই আবার না আবার স্যার, দেখতে পাচ্ছি সিটা বি এর বামে আছে, এবারও এই ভাষায় তো তুমি লিখতে পারবে না। এখন তুমি পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় যে ভাষায় লিখতে পারবা সেটা হলো এই যে এখানে তুমি এই সিটাকে একটু আইডেন্টিফাই করতে হবে। সিটা গ্রুপ একের তৃতীয় পর্যায়ে অবস্থিত, তার মানে টিচার বুঝে নিবে সিটা গ্রুপ একের তৃতীয় পর্যায়ে অবস্থিত। বিটা গ্রুপ কত, এটা এখানে আমাদের গ্রুপ কত, এটা সিলিকন 14, এটা গ্রুপ 15, সিটা গ্রুপ 15 এর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। তার মানে বুঝতে পারছো, এই যে গ্রুপ 15 দ্বিতীয় পর্যায়ে মানে কি, দ্বিতীয় পর্যায়ে মানে এটা এক গ্রুপ উপরে গেছে, তার মানে উপরে অবস্থিত। এবং 14 স্যার গ্রুপ বিটা, 15 স্যার মানে বিটা অনেক গ্রুপ ডানে কারা চলে হয়? গেছে। হুম, বুঝি নাই। বোন আমার ক্যালেন্ডারে। এই যে এটা গ্রুপ স্যার 15, বিটা দেন গ্রুপ এটা 13 গ্রুপ না? 16, দেন এটা গ্রুপ 17, কেমনে রে ভাই? এটা সিলিকন 14 হলে এই যে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, সিলিকন গ্রুপ 14, বুরন গ্রুপ, এই যে বুরন বলতেছে এটা হচ্ছে তোমার সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, এটা হচ্ছে ও গ্রুপ 17 সরি সরি হ্যালোজেন সরি। গ্রুপ। স্যার আমি এটা বুরন ধরে বসে আছি। এই ভুলগুলা করলে একদম শেষ পরীক্ষার হলে। এই জন্য বলি বারবার বারবার প্র্যাকটিস করো। তুমি একটা বিষয় জানো, বাট এটা তুমি ততক্ষণ না ভালোভাবে 100% এফিসিয়েন্টলি অ্যাপ্লাই করতে পারবে যতক্ষণ না তুমি এটা প্র্যাকটিস করবা। মানে সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে তুমি একটা বিষয় জানো, তারপরে পরীক্ষার হলে গিয়ে এটা ভুল করে আসো। আমরা যে মানে আমি যে ফার্স্ট টাইম মেডিকেলে আমার চান্স মিস বা আমার যে একটা ধারণা, আমি কখনো যে আমি একটা কোয়েশ্চেন জানি না, আমি একটা কোয়েশ্চেন জানি না, দ্যাটস ওয়াই আমি এটা ভুল দাগিয়েছি। এটার জন্য কখনো তোমার চান্স মিস হবে না কোথাও, বা তোমার কখনো অ্যাপ্লাস মিস হবে না। অ্যাপ্লাস মিস হবে, তোমার চান্স মিস হবে, তোমার জীবনে তুমি সুযোগ মিস করবা। কখন তুমি একটা বিষয় জানো, জানার পরে সেটা ভালো না জানার জন্য তুমি সেটাতে ভালো করতে পারলা না, তুমি সেটা 100% এফিসিয়েন্টলি কারেক্ট সমাধান করতে পারলে না, তখন তোমার চান্স মিস হবে, তোমার অ্যাপ্লাস মিস হবে, তোমার জীবনটা কঠিন হয়ে যাবে। তো যেটা জানবে সেটা ভালোভাবে জানবা। এই জন্য বলতেছি একটা পদায় পড়াইছি, বইটা দুবার পড়ো, ক্লাসটা রিপিট করো, সিকিউ পড়ো, এমসিকিউ পড়ো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 6-7 ধাপে পড়লে আর আছে কি অধ্যায়টাতে একটা, এখানে তো আহামরি এগুলো কঠিন বিষয় না, বাট তোমরা পড়ো না ওই জন্য আসলে আটকে যাও। বাট পরীক্ষা গেলে এখন মনে হচ্ছে যে বর্জসানি তো ভাইয়া তো পড়াইছে, পারবোই তো, সহজ অধ্যায় এমন। এরপরে গ্রুপ প্রশ্ন 2 দেখো, পারমাণবিক সংখ্যা 12, তার মানে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে 16, তার মানে কে, সালফার। ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান, তাহলে এটা এমসিকিউর কোশ্চেন দিয়ে দিছে। 3 নাম্বার, ইলেকট্রন বিন্যাস পূর্ব ইলেকট্রন বিন্যাস বের করো, এটা কোন ব্লক মূল, পি ব্লক মূল, যেহেতু পিতে শেষ হয়েছে, তার মানে লাস্ট সেল অরবিটাল কত, ইলেকট্রন কত, 6, 10 যোগ করো কত হয়, 16, শেষ গ্রুপ সংখ্যা। পর্যায় সংখ্যা কত, লাস্ট অরবিটাল কত, 3, পর্যায় 3 গ্রুপ 16, এটাই অ্যান্সার। এই যে অবস্থান 16 নং গ্রুপে, পর্যায় 3 নং গ্রুপে, তৃতীয় পর্যায়। এরপরে এক্স এবং ওয়াই মূল দ্বারা গঠিত যৌগটার পানিতে দ্রবণীয়তা, এক্স এবং ওয়াই, এক্স কে ম্যাগনেসিয়াম, ওয়াই কে সালফার। ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবণীয়তা, ম্যাগনেসিয়াম সালফাইড, খেয়াল করবা আয়নিক যৌগ হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে।
ক্যাটায়নে পরিণত হলো। সালফার লাস্ট সেলে 6টা ইলেকট্রন, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারলে সে বাঁচে। তার মানে সে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠন করবে, যেমনটা ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন হইতো। ম্যাগনেসিয়াম সালফাইড তার মানে কি? আয়নিক যৌগ। আয়নিক যৌগের ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, চিত্রটা এঁকে দিবা। এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাস সালফার 2 মাইনাস, এই যে অক্সিজেন এদিকে আকর্ষণ করছে পজিটিভের দিকে, আর এদিকে হাইড্রোজেনটা আকর্ষণ করে আছে। দ্যাটস ইট। ইলেকট্রোম্যাগনেটিক তৃতীয় এরপরে এখানে মৌল দেওয়া আছে এক্স ওয়াই জেড। এক্স হচ্ছে 47, ওয়াই হচ্ছে 19, জেড হচ্ছে 30। বললো যে ইলেকট্রোম্যাগনেটিক সাহায্যে উদ্দীপকের মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। অবস্থান, এই যে এই মৌলগুলোর অবস্থান বের করতে হবে। তাহলে করো যে এক্স ওয়াই মৌল কি, দেন ওয়াই মৌলের 4টি শক্তি স্তর এইগুলা, এই যে লাস্ট 3 4s1 ইলেকট্রন শেষ হয়েছে, তার মানে কি এখানে এস অরবিটাল এস ব্লক মৌল, পর্যায় গ্রুপ কত 1 এবং পর্যায় কত 4। জেড মৌল খেয়াল করো লাস্টে কিসে শেষ হয়েছে, লাস্ট ইলেকট্রনটা কিসে শেষ হয়েছে 3D তে শেষ হয়েছে, তার মানে কি ডি ব্লক মৌল। ডি ব্লকের মধ্যে ডি ব্লকের মৌল সহ কাউন্ট করতে হয়। 10 দিয়ে লাস্টের অরবিটাল ইলেকট্রন 2, 10 দিয়ে কত হয় 12, অরবিটাল গ্রুপ হবে 12, আর গ্রুপ তো পর্যায় তো 4। এবার আসো 47, এখানে আমাদের 5s মৌল। তো এখানে আমাদের এটা ডি ব্লক মৌল, 4D তে ইলেকট্রন আগে প্রবেশ করে লাস্টে গিয়ে প্রবেশ করেছে। দেন আমাদের তোমার এই জায়গাটাতে ডি ব্লক মৌল হলে ডি ব্লকের শহরটা কাউন্ট করতে হবে 10 + 11 যোগ গ্রুপ 11, আর পর্যায় তো 5, এটাই। এরপরে ওয়াই জেড পারমাণবিক আকার বড় হবে ওয়াই এবং জেড। ওয়াই এবং জেড, পটাশিয়াম 19, জেড জিঙ্ক 30, এই দুটার মাঝে কোনটা পারমাণবিক আকার বড় হবে? তো যাচাই করো। এটা হচ্ছে কত, এটা এখন তোমাকে একটু এটা তোমাকে নিজে ভিজুয়ালাইজ করতে হবে। এখন তোমাকে কিন্তু পর্যায় সারণীটা দেওয়া নাই। পটাশিয়াম 19 কোন জায়গায় আছে খেয়াল করো তো। পটাশিয়াম 19 দেওয়া আছে তোমার কত নাম্বার গ্রুপে। আগে তুমি এগুলা একদম সহজ হিসাব হচ্ছে তোমার বের করো। আমি তোমাদেরকে একটা প্লেলিস্ট দিছিলাম, ওই প্লেলিস্টে আমি এটা একদম বিস্তারিত দেখিয়েছি। আয়নিক যৌগ আকার বের করে আকার আমি কয়েকটা প্র্যাকটিস দেখিয়েছি, আরও কঠিন করে আমি প্র্যাকটিসগুলো দেখিয়েছি। ওখানে আমি খুব সুন্দরভাবে বলেছি যখনই তোমাকে এরকম কিছু দেওয়া থাকবে তুমি তখন ফার্স্টে এর পর্যায় সংখ্যা বের করবা, এর পর্যায় সংখ্যা বের করবা, এর গ্রুপ সংখ্যা বের করবা, পর্যায় সংখ্যা বের করবা, গ্রুপ সংখ্যা বের করবা, এরপরে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবা। এটা হচ্ছে আমাদের প্রপার নিয়ম। বাট এখানে আমাদের এই যে নিয়মটা এখন আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আমরা যেটা শিখেছি এটার বাইরে গিয়ে, ঠিক আছে। আমরা যেটা শিখেছি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি প্রতি নিচে আসলে কমে, এটা দিয়ে তুমি ম্যাক্সিমাম সলভ করতে পারবে এবং এটাই সঠিক নিয়ম। আমরা এইচএসসিতে গেলেও বাম থেকে ডানে গেলে ছোটো হয়, উপর থেকে নিচে আসলে বড় হয়, এই নিয়মটা ফলো করে আমরা আমাদের এমসিকিউ সিকিউগুলো সলভ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের কীভাবে করছে খেয়াল করো। পটাশিয়াম একই সিস্টেম আসলে, একটু ভিতর থেকে বলছে আর কি। 4s1 লাস্টে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে, 4 নাম্বার শক্তি স্তর 3D। এখানে কি লাস্টে ইলেকট্রন কয়টা আছে? 4s2, এবং এখানে লাস্ট 4s2 আছে, 4 নাম্বার শক্তি স্তর। তার মানে এটা আমি শিওর যে তারা উভয়েই পর্যায় 4-এর মধ্যে আছে। উভয়ই কোথায় আছে? পর্যায় 4-এর মধ্যে আছে। উভয় কোথায় আছে? পর্যায় 4-এর মধ্যে আছে। তো এখন তুমি পর্যায় গ্রুপ সংখ্যা হিসাব করলে এটা একদম এক লাইনে বের করে ফেলা যায়, অত কঠিন কিছু না। তার মানে তুমি পর্যায় বের করে পর্যায় উভয় 4-এ গেছে, তার মানে পর্যায় 4-এর মধ্যে আছে। এবার হিসাব করে যে তারা গ্রুপ সংখ্যা কত। গ্রুপ সংখ্যা খেয়াল করে, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1, যেহেতু তোমার এস ব্লক মৌল এস এ শেষ হয়েছে, তো এটা হচ্ছে আমাদের পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1। এবং এই জিঙ্ক 30, এটা খেয়াল করো তো, এটা হচ্ছে তোমার 3D10 4s2 3D10, তার মানে এটা ডি ব্লক মৌল। ডি ব্লক, এটা হচ্ছে গ্রুপ 12, তার মানে একটা হচ্ছে তোমার গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 12। এটা বাম থেকে ডানে গেছে না, এটা হচ্ছে তোমার কি গেছে? বাম থেকে ডানে গেছে। বাম থেকে ডানে গেলে তোমার আকার কি হয়? বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তার মানে ওয়াই হচ্ছে সবার বড়, যেহেতু এটা বামে আছে। খুবই সিম্পল, একদম এভাবে মিলে যাওয়ার কথা। আর এখানে যেভাবে এটা হচ্ছে আমি আর এক্সপ্লেনেশন, আমি হলে আমি এটা আনসার এইভাবে দিয়ে দিতাম, বাট এখানে একটু কীভাবে বলছে দেখে, একটু ভিতর থেকে বলছে হয়তো উভয় মৌল চতুর্থ পর্যায়ভুক্ত। আচ্ছা বুঝলাম, কারণ 4টা শক্তি স্তর রিপিট করবেন, আগেরটা একটু রিপিট করবেন। তুমি ফার্স্ট অফ অল পর্যায় সংখ্যা বের করবা, গ্রুপ সংখ্যা বের করবা। এখানে ওয়াই এর পর্যায় সংখ্যা কত? ওয়াই বা এখানে কি এটা পটাশিয়াম, পটাশিয়ামের পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হচ্ছে 4, গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 1, এই যে লাস্ট হলো এটা 1। এরপরে যেটা জিঙ্ক দেওয়া আছে জিঙ্ক 30, সেটা পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা 4, যেহেতু লাস্টে এস আছে, এবং গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার কত? এখানে 10 দিয়ে 12, ডি ব্লক মূল্য 12। এখন গ্রুপ 1 মানে তুমি যদি পর্যায় সারণী আঁকো, এটা হচ্ছে গ্রুপ 1, তার এটা হচ্ছে গ্রুপ 2, তার এদিকে হচ্ছে 13, এদিকে 14, এদিকে 15, তারপরে মাঝখানে
12। তার মানে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 12। এই গ্রুপ 1 থেকে গ্রুপ 12, তার মানে বাম থেকে ডানে না, এটা কি বাম থেকে ডানে, এটা কি বাম থেকে ডানে। গ্রুপ 1 এখানে, গ্রুপ 12 এখানে, তার মানে এখানে কি বাম থেকে ডানে। বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। এই যে বাম থেকে ডানে তুমি ওয়াই থেকে যখন জিঙ্কের দিকে যাবে আকার ছোট হইতে থাকবে, তার মানে ওয়াই বড় হবে জিঙ্কের চাইতে, জিঙ্ক ছোট হবে, এটাই। ওয়াই এবং জেডের মধ্যে ওয়াই এর পারমাণবিক আকার বড় জিঙ্কের চাইতে, কারণ ওয়াই সর্ব বামে অবস্থিত, জেড ডান দিকে অবস্থিত। আবার এদের পারমাণবিক সংখ্যা কি, মানে একই গ্রুপ পর্যায়ে তারা বাম থেকে ডানে আমরা হিসাব করতেছি, অত জটিল না। আর এই স্যার যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কমবে যে, বাম থেকে ডানে গেলে বাড়ে, এইগুলো তুমি পড়ো আয়নীকরণ নাই, তার শক্তি মানে তুমি অধ্যায়টা ভালোভাবে পড়োই নাই, আমার ক্লাসও ভালোভাবে করোই নাই, শেষ। স্যার গোলা থেকে স্যার ওই যে সবগুলা ওই ভালোভাবে পড়ো নাই, ওইটাই তো বলতেছি, ভালোভাবে পড়ো নাই, ভালোভাবে ক্লাস করো নাই। ক্লাস আমি মানে ক্লাস করতেছো, মনোযোগ অন্যদিকে ছিল, কারণ এগুলো একদম সহজ হিসাব। আখার বাদে, আখার বাদে বাকি যাবতীয় যত সব ধর্ম আছে সবগুলাই বাম থেকে ডানে গেলে বাড়ে। তোমাদের বই যা যা যত ধর্ম আছে, তোমাদের যে যোজ্যতা, তারপর বাকি যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে অত আলোচনা নাই। আখার, আইনীকরণ শক্তি, ইলেকট্রনের তরিণাত্মকতা, এই 4টা ধর্ম নিয়ে আলোচনা আছে। আখার বাদে বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। আখার বাদে বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে আখার বাম থেকে ডানে গেলে ছোট হয়। আকার বাদে সবগুলো বাম থেকে ডানে গেলে ছোট, বাদে বাম থেকে ডানে গেলে বাড়ে। এইটাই এভাবে সলভ করবা, হ্যাঁ এদের সিকিগুলো এভাবে সলভ করবা, এটাই আর কি। কারণ এগুলো তোমাকে করতে হবে, এগুলো না করলে এভাবে হয় না। ইলেকট্রন শক্তি তরিণাতে কথা সেমভাবে কিন্তু পড়বা, আমি একটা দেখাই দিলাম। এবার আসো যে রাসায়নিক বন্ধন, ওদের ছোট, অত বিস্তারিত না, আমাদের অত ইয়ে না। আচ্ছা, রাসায়নিক বন্ধন তো এই ক্ষেত্রে আমাদের বিমূলের এখানে দেখাও পর্যায়ে 2 গ্রুপ 14, এখন বের করো পর্যায় 2 গ্রুপ 14। গ্রুপ 14 আমরা জানি শুরুই হয়েছে গ্রুপ 14, তার মানে গ্রুপ 14 এর মৌলগুলো কি কি আছে। গ্রুপ 14 এর মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 হচ্ছে বোন আমার গেল ইন্ডিয়া তাইলেন 13 তারিখ, কামাল শীঘ্রই জিনিয়াস আর পাবে, তার মানে কার্বন, এটা হচ্ছে গ্রুপ 2। এটাগুলো মনে রাখবে, এটা শুরুই হয় গ্রুপ 2 থেকে। আমরা যে সিকোয়েন্সগুলো পড়ছি, কারণ উপরে একটা হাইড্রোজেন, তো এদিকে একটা হিলিয়াম, এইদিকে একটা হিলিয়াম, এগুলো গ্রুপ 1 এর ভিতরে পড়ছে, এই যে পর্যায় 1 এর ভিতরে পড়ছে। আর পর্যায় 2 থেকে আমাদের কাউন্ট টেবলটা শুরু হয়। কামাল শীঘ্রই জিনিয়াস পাবে, নুমাল পাগলা এসেছিল সোমবার বিকেলে, গ্রুপ 15, এগুলো আমরা এখান থেকে শুরু করি, গ্রুপ 2 থেকে শুরু করি। পর্যায় তার মানে এটা হচ্ছে আমাদের কার্বনকে বোঝাচ্ছে, কামাল শীঘ্রই জিনিয়াসে পাবে। এটা হচ্ছে গ্রুপ পর্যায় 2 গ্রুপ 17, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ 17 এর মূল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। পর্যায় 2 হচ্ছে ফ্লোরিন, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন। এটা হচ্ছে পর্যায় 3 গ্রুপ 2, পর্যায় 3 গ্রুপ 2, পর্যায় 2 এ কিন্তু পর্যায় 2 এ খেয়াল করবা, পর্যায় 2 এ, পর্যায় 2 এ, পর্যায় 2 এ কে আছে, বিরিয়ানি, মোগলাই, তার ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে কে ম্যাগনেসিয়াম, হয়েছে কিনা দেখি। একটা হচ্ছে তোমার কে, এটা হচ্ছে কার্বন, তারপর হচ্ছে ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, কার্বন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, কার্বন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম। হ্যাঁ কার্বন ঠিক আছে, এরপর ফ্লোরিন ঠিক আছে, ম্যাগনেসিয়াম ঠিক আছে। হ্যাঁ এভাবে করে মিলাবা, ওকে। তুমি যদি এগুলো এখন থেকে বাসা প্র্যাকটিস না করো, ওখানে গিয়ে পারবা না। আচ্ছা বললো কি, সি মৌলের সাথে বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া একটু ব্যাখ্যা করতে বলছে। সি মৌলের সাথে বি মৌল, সি মৌল কে, সি মৌল হচ্ছে কে পড়লাম ম্যাগনেসিয়াম, সি মৌলের সাথে বি মৌল, বি মৌলকে কে জানি পড়লাম এখন, আচ্ছা যেটা পড়লাম এখানে আছে, সি মৌল ম্যাগনেসিয়াম এবং বি মৌল ফ্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মাঝে আমরা কি করব, এই যে ব্যাখ্যা করব এই বন্ধনটা। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। ফ্লোরিনের লাস্ট সেলে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন করে খালি আছে। ফ্লোরিনের লাস্ট সেলে একটা ইলেকট্রন খালি আছে। ম্যাগনেসিয়াম কি করবে, ওই 2টা ইলেকট্রনটা 2টা ফ্লোরিনকে দিয়ে দিবে, 2টা ফ্লোরিনকে সে দিয়ে দিবে, ফলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে কি ফ্লোরিন মাইনাস। এই যে ম্যাগনেসিয়াম 2+, দেখো ম্যাগনেসিয়ামের লাস্ট সেলে কি আছে, 2টা ইলেকট্রন বাড়তি আছে, তাহলে সে এখন ফ্লোরিনকে ইলেকট্রন দেওয়া শুরু করবে। এখন ফ্লোরিনের লাস্ট সেলে ইলেকট্রন খালি আছে কয়টা, ইলেকট্রনের জায়গা আছে কয়টা, একটা, মানে লাস্ট সেলে তার 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে নিতে হবে। এখন তাহলে একটা ফ্লোরিন কি হবে, তাহলে এখানে যেহেতু 2টা ইলেকট্রন দেওয়া আছে, 2টা ইলেকট্রন সে ছেড়ে দিবে, তার মানে 2টা ফ্লোরিন লাগবে একটা একটা করে 2টাকে নেওয়ার জন্য। এই যে তাই ম্যাগনেসিয়াম 2টা ফ্লোরিন, এই যে 2টা ইলেকট্রনের সে নিয়ে নিবে, এবং ম্যাগনেসিয়াম 2+ ফ্লোরিন মানে তাহলে ম্যাগনেসিয়াম ডাইফ্লোরাইড গঠন হবে। এভাবে আমাদের বন্ধনটা হয়। আয়নিক বন্ধন, ক্যাটায়ন আয়ন, এগুলো বিশ্লেষণ করবে সুন্দরভাবে এই জায়গাটাতে, এগুলো এখানে সুন্দরভাবে বলা আছে। এই যে ফ্লোরিন দ্বিতীয় পদ 16 গ্রুপের মূল, ইলেকট্রন বিন্যাসটা দিলা,
একটা ইলেকট্রন দরকার হবে, এটা অপধাতু, অধাতু, তার মানে ধাতু অধাতু আগে আইডেন্টিফাই করো। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ধাতু, ধাতু সম ইলেকট্রন দান করে, অধাতু সম ইলেকট্রন গ্রহণ করে, দান করে এটা ক্যাটায়নে পরিণত হবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, আয়নিক যৌগ গঠন করবে। দেন এবার একটু বিস্তারিত বলো এটাই। আর কেন কেন তারা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে, ইলেকট্রন ত্যাগ করে আমরা জানি এই যে নিকটস্থ নিষ্ক্রিয় এটা বিন্যাস লাভের জন্য, এগুলো একটু এক্সপ্লেইন করবা, নাহলে 2 পৃষ্ঠা পুরাবে না তো, ঠিক আছে। উদ্দীপকের অ্যামোলের দুটো রূপভেদ, বিদ্যুৎ প্রবাহী হলে অন্যটা নয়। আসলে এটা জানি না তোমাদের আছে কিনা, বাট এটা জেনে রাখো, এটা আসে অনেক সময় পরীক্ষায়। আমরা কার্বনের রূপভেদ, কার্বনের কয়টা রূপভেদ পড়বা, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে হীরক, মানে হীরা আর কি। তো কার্বনের দুইটা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে হীরক। তো এদের মধ্যে গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, মানে পেন্সিল, আমরা যেটা পেন্সিলের ইউজ করি এটা হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইটটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তো কেন আসলে গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী, এর কারণ আছে। তো এর কারণ হলো কার্বনের প্রতিটি কার্বন পার্শ্ববর্তী 3টা কার্বনের সাথে যুক্ত থাকে, একটা কার্বন কিন্তু মুক্ত অবস্থায় থাকে, একটা একটা মুক্ত অবস্থায় থাকে। খেয়াল করো তো, এটা হচ্ছে আমাদের একটা কার্বন, হ্যাঁ, এই যে 1টা 2টা 3টা 4টা, আচ্ছা এই জায়গায় খেয়াল করো দাগ কয়টা, এই যে 1টা যুক্ত আছে, দেন 2টা যুক্ত আছে, দেন 3টা যুক্ত আছে। এই যে কার্বনের 3টা, আমরা জানি কার্বন লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা না, কারণ লাস্ট হবে 4টা ইলেকট্রন, 4টার মাঝে সে 3টা ইলেকট্রন দ্বারা বন্ধন সৃষ্টি, বাট বাকি একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে। ওই মুক্ত ইলেকট্রনের জন্য এখানে একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, ফলে একটা গ্রাফাইটে যেহেতু অনেকগুলো কার্বন থাকবে, আলটিমেটলি হাজারো মুক্ত ইলেকট্রন থাকবে এবং এটা তোমার তড়িৎ পরিমাণে সাহায্য করে। বাট হীরকের ক্ষেত্রে 4টা কার্বনই, এই যে এই 4টা হাতই কিন্তু ব্লক, 4টা হাত এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টা চারদিকে যুক্ত থাকে, ফলে এখানে মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে সে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তার মানে মেন পার্থক্যটা কোথায়, গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, যেহেতু এখানে 4টা হাতের মাঝে 3টা হাত বন্ধন গঠনে অংশগ্রহণ করে, আর একটা হাত বা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে। বাট হীরকের মাঝে 4টা হাতের মাঝে 4টাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে ফেলে, দ্যাটস ওয়াই তারা তোমার বিদ্যুৎ পরিবহন করে না। এবার আসো, এগুলো আবার করবা তোমরা, হ্যাঁ, এই যে পর্যায়ে এগুলো আবার যাচাই করো, এটা কে আছে, ওয়াই কে কোন মূল, এটা যদি তোমার গ্রুপ 2 হয়, এটা গ্রুপ 14 হয়, এটা গ্রুপ 17 হয়। গ্রুপ 2 এর কি কি বলেছি, বিরিয়ানি মোগলাই, তার মানে এটা কে ম্যাগনেসিয়াম হবে, ঠিক আছে। লি না, এটা হচ্ছে সোডিয়াম হবে, লি না। তারপরে কামাল এগুলো তো নাই, হ্যাঁ এগুলো আর কি, এগুলো যা যা বের করতে বলছে এগুলো। আর জেড কি হবে, লি না কে, এটা কি পটাশিয়াম হবে। তো পর্যায় এবং পর্যায়তে মৌলগুলো পারমাণবিক আকার তুলনা করো, এই যে পর্যায় আকারের তুলনা করবে, আকার আকার কি কি পার্থক্য হবে না হবে এগুলো বের করবে। এখানে লি না কে, এটা তো এমনিই মিলে গেছে, এটা কি আর দিল, লি না কে আমরা জানি উপর থেকে নিচে আসলে কি হবে, আকার বাড়বে, কারণ শক্তি স্তর বৃদ্ধি পাবে। এখানে 2টা শক্তি স্তর, এখানে 3টা শক্তি স্তর, এখানে 4টা শক্তি স্তর, আকার তো এমনিই বাড়বে, এটা কি দিল, এটা ক্যালকুলেশনের দরকার নাই হতো। আর দ্বিতীয় পর্যায়ে সেমভাবে হিসাব নিকাশগুলো করবা। এরপরে এই যুক্ত কোনটা বিদ্যুৎ পরিবাহী, ওয়াই এবং সিএল, সি এবং সিএল মানে এখানে ওই যে তোমাকে যৌগ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওই যে আমরা পড়ছি না, যখন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন পড়ার পরে লাস্টে গিয়ে আয়নিক এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য, আয়নিক বন্ধনসমূহের কাজ কি, আয়নিক বন্ধনসমূহ অধিক দ্রবণীয়, তারা বিদ্যুৎ পরিবাহী, সমযোজী যৌগসমূহ অদ্রবণীয়, বিদ্যুৎ অপরিবাহী। এই যে সমযোজী যৌগ বিদ্যুৎ অপরিবাহী, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী। এখানে তোমাকে একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে সমযোজী যৌগ, সিসিএল4 হচ্ছে তোমার, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ, সিসিএল4 হচ্ছে সমযোজী যৌগ। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করবে, কিভাবে করবে একটু একটু বলে দিবা। এখানে যখন আমাদের এই যে আয়ন সৃষ্টি হবে, ম্যাগনেসিয়াম আমরা জানি যখন দ্রবীভূত হবে, ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন 2-, আয়নের মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করবে। বাট সিসিএল4 তোমার সমযোজী, যেটা আয়নে বিশ্লেষিত হবেই না, তার মানে বিদ্যুৎ অপরিবাহী। এটা এই ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দিবা, এগুলো মূলত আমরা পড়িয়েছি অধ্যায়ে, এখানে এগুলো জাস্ট আলোচনা করা হয়েছে। এক্স এবং ওয়াই দুটা করে মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 17। এগুলো আশা করি পারবা। গঠন প্রক্রিয়া, ওয়াই টু কীভাবে এই যে ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন গঠন করছে, এই যে শেয়ারকৃত ক্লোরিন দুইটা, ক্লোরিন লাস্টে তো একটা একটা ইলেকট্রন না, এই যে একটা ইলেকট্রন তারা শেয়ার করবে, শেয়ার করে এখানে তোমার শেয়ারকৃত ইলেকট্রন বন্ধন ইলেকট্রন এবং ক্লোরিন পরমাণু বন্ধন গঠন হলো। এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কিনা, এই যে গঠিত দ্রবণীয় কিনা, যদি আয়নিক হয় তাহলে দ্রবণীয়, নাহলে দ্রবণীয় না। ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, তার মানে এখানে আমাদের এই যে দ্রবণীয় হবে, এই যে দ্রবণীয়তে দেখাই দিবে ক্যালসিয়াম 2+, ক্লোরিন 2-। মুক্তজোড় বন্ধনজোড় সংখ্যা, মুক্তজোড় মানে কি, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, বন্ধনজোড় মানে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। কেমনে হিসাব করবা, এগুলো অত সূত্রটা লাগবে না, এই জায়গায় এমনি তুমি ডিরেক্ট আঁকা আঁকি শুরু করবা, মানে এখানে তুমি ডিরেক্ট ওই যে আঁকা থেকে হিসাব করতে পারবা। সালফার ডাইঅক্সাইড, মনে করো আমি ক্লোরিনটা থেকে দেখাই দিই, এখানে বোঝা যাবে, এই জায়গায় খেয়াল করে এখানে আমি দেখাই দিই মুক্তজোড় বন্ধনজোড়, তারপর এই চিত্রগুলো তোমরা এঁকে এঁকে বুঝতে পারবা। এখানে খেয়াল করো, এখানে আমাদের বন্ধনজোড় কয়টা,
এই যে একটা ক্লোরিনে এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না, তার মানে মুক্ত জোড়। এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না, তার মানে মুক্ত জোড়। এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না, তার মানে মুক্ত জোড়। এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, হ্যাঁ, তার মানে এটা আমাদের বন্ধন জোড়। তার মানে 3টা মুক্ত জোড়, বন্ধন জোড় এক জোড়া। এটা হচ্ছে আমাদের মুক্তজোড় বন্ধন জোড়। সেমভাবে তোমাকে এখানে কি বলা হয়েছে, সালফার ডাইঅক্সাইড গঠন করা হয়েছে। এই যে সালফার ডাইঅক্সাইডের কথা বলা হয়েছে মোস্ট প্রবাবলি, এই যে সালফার ডাইঅক্সাইড মনে হয়, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের মধ্যে তুমি এখানে একটু এরকম আনইজি লাগতে পারে, তুমি সালফার ডাইঅক্সাইড আঁকবা, সালফার আঁকবা, দুই দিকে দুটো অক্সিজেন আঁকবা, তারপর হিসাব করবা। আর এগুলো এইচএসসিতে গেলে আলাদা আলাদা সূত্র শিখবা, মুক্তজোড় বন্ধন জোড়, এগুলো অত মানে ইয়া নাই, এগুলো আপাতত তোমরা আঁকাআঁকি করে শিখো। সালফার ডাইঅক্সাইডের বন্ধন জোড়ের সংখ্যা 4 × 2 = 8টা, মুক্তজোড়ের সংখ্যা 10টা। মানে জোড়া হিসাব করলে জোর বলবা, আর এত টি বলে এটাকে 2 দ্বারা গুণ দিবা। এখানে সংখ্যা টি বলছে তো এই জন্য 2 দ্বারা গুণ দিছে। আবার এই যে এখানে 2 দ্বারা গুণ দিছে কারণ এত টি বলতেছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের হিসাব করো, কার্বন ডাইঅক্সাইডেরটা দেখো আমি আঁকি। এই কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে তোমার এটা হচ্ছে কার্বন, তারপর হচ্ছে তোমার দুটো অক্সিজেন আসবে, তাই না। কার্বন লাস্ট হলে কয়টা ইলেকট্রন, 4টা। তো লাস্ট হলে 4টা ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন আসবে। তো এই ক্ষেত্রে তারা এই যে অক্সিজেন আসলে 6টা ইলেকট্রন, এই যে তারা ইলেকট্রন শেয়ার করলো, দেন এই যে 2 জোড়া, এই যে 2 জোড়া, 8টা ফিল আপ হয়ে গেল। দেন এই যে 2 জোড়া শেয়ার করলো, বাকি 2 জোড়া, বাকি 2 জোড়া। এখন কেয়ার করো বন্ধন জোড় কত হইলো, এই যে এটা হচ্ছে 1 জোড়া, এটা হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, এই যে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া করে হলো 4 জোড়া। এই যে খেয়াল করো 4 জোড়া না, 4 জোড়ার সংখ্যা কতটা, 8টা। মুক্ত জোড় হিসাব করো, এ 1 জোড়া, এ 1 জোড়া, 2 জোড়া, এ 1 জোড়া, এ 1 জোড়া, কত হলো, এখানে এটা বাদ যাবে। তাহলে এ 1 জোড়া, এ 1 জোড়া কত হলো, 3 জোড়া, ঠিক আছে। 4 জোড়া টোটাল, 4 জোড়া সমান 8টা। এইভাবে আঁকে আঁকে হিসাব করবে, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। এখানে আশা করি আর কিছু পাবা না। এই যে কতটুকু আয়নিক যৌগ, তারপর সমযোজী যৌগ, দেন আয়নিক যৌগ সমযোজী যৌগের গঠন, দেন এদের দ্রাব্যতা, তারপর মানে দ্রবণীয়তা, তারপর পরিবাহিতা, তারপর মুক্তজোড় বন্ধন জোড়, এগুলোই পাবে। এর বাইরে আর কিছু না। অষ্টক নিয়ম পূর্ণ, অষ্টক নিয়ম 2 এর নিয়ম।